হ্যালো ডিয়ার অ্যাসপারেন্টস, ওয়েলকাম টু প্রণয়স ম্যাথফ। আমি প্রণয় এবং আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব টার্গেট রেলওয়ে সার্ভিস 2025 সিরিজ। তোমরা সকলেই জানো এই সিরিজে আমি বিগত বছরের অঙ্ক প্রশ্নপত্র সমাধান করে দেই খুবই শর্ট ট্রিক্স এবং টিপসের মাধ্যমে। এবং যাদের বেসিক কনসেপ্টে দুর্বল রয়েছে তারা অবশ্যই ভিডিওটি দেখো, কেননা আমি বেসিক কনসেপ্ট তোমাদেরকে হাতে ধরিয়ে শিখিয়ে দেই। ঠিক আছে, সো এটি হচ্ছে এই সিরিজের তৃতীয়তম ক্লাস। আজকের ভিডিওটি খুবই একটি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হতে চলেছে, কেননা আমি এই কোশ্চেন পেপারগুলো পুরোটাই টিসিএস মডেলের উপর বেস করে তৈরি করেছি। যারা ফার্স্ট টাইম রেলওয়ে বোর্ডের এক্সাম দিচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল হবে আজকের এই ভিডিওটি, কেননা এই ভিডিওতে আমি বেসিক কোশ্চেন স্ট্রাকচার থেকে শুরু করে কোশ্চেন প্যাটার্ন পুরোটাই আলোচনা করেছি এবং তোমরাও এটি দেখে পুরো ক্লিয়ার হয়ে যেতে পারবে পরীক্ষায় কীরকম কোশ্চেন আসতে চলেছে এবং কিভাবে আসতে চলেছে। ঠিক আছে, এছাড়াও যারা ভিডিওটি নতুন দেখছো, সমস্ত স্টুডেন্টকে বলছি যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই প্রণয়স ম্যাথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছো, এছাড়াও নতুন সাবস্ক্রাইবার যারা রয়েছো তারা অবশ্যই নিজের বন্ধু বান্ধবদের কাছে ম্যাক্সিমামভাবে ভিডিওটি শেয়ার করে দাও। অনেকেই রেলওয়ে এনটিপিসির এক্সাম কীরকম হয়, কীরকম প্রশ্ন আসে জানে না। এছাড়াও কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধেও আমি বলে দিয়েছি, তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পাবে। খুবই একটি হেল্পফুল ভিডিও হবে, প্রথম থেকে শেষ অবধি দেখো, অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, তাহলে আর দেরি করছি না, আমি শুরু করছি। সো এই সিরিজটা দেখো লেখা রয়েছে আরআরবি এনটিপিসির শিফট 1 সিরিজ। ঠিক আছে, কত তারিখে পরীক্ষা হয়েছিল? 3 এপ্রিল 2016-তে এই এক্সামটি আমাদের হয়েছিল শিফট 1-এ। ঠিক আছে, এই পেপারটাই এক্স্যাক্টলি আমি তুলে ধরেছি এবং তোমাদেরকে আমি সলভ করে দেখাবো ট্রিক এবং টিপসের মাধ্যমে। তাহলে চলো, 1 নম্বর কোশ্চেনটি কি বলেছে, যদি y = 2x - 1 / x + 3 হয় তাহলে x এর মান নির্ণয় করো, যেখানে y এর মান দেওয়া রয়েছে 1। দেখো আমার ইকুয়েশনটা এই টোটালটি রয়েছে এবং y এর মান অলরেডি 1 দিয়ে দিয়েছে কোশ্চেনে, তাহলে আমি লিখে নিচ্ছি। তাহলে 1 = 2x - 1 আর নিচে রইল আমাদের x + 3। এখন কি করব, অনেক কিছু ভাববো না, আমরা ডাইরেক্ট বর্জ্য গুণন করে দেব। তাহলে কি দাঁড়াচ্ছে, যেহেতু 1 রয়েছে তাহলে 2x - 1 = x + 3। ওকে, আশা করি এটুকু ক্লিয়ার। এখন দেখো x অর্থাৎ ধ্রুবক সংখ্যাগুলোকে আমরা এক সাইডে নিয়ে আসবো এবং নর্মাল সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে যাব, অর্থাৎ এক্সগুলোকে একসাথে নিয়ে আসি। তাহলে দাঁড়াচ্ছে কি 2x। দেখো এই x এর সামনে রয়েছে কিছু নেই, তার মানে রয়েছে প্লাস। যদি আমি এটাকে বাঁদিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে মাইনাস। আবার একইভাবে 3 তো রয়েছে এখানে, দেখো এখানে -1 রয়েছে, ডান দিকে গেলে কি হয়ে যাবে, তার পাওয়ারটা বদলে যাবে, অর্থাৎ +1 হয়ে যাবে। এখানে বিয়োগ করে দিচ্ছি x আর এখানে দুটো যোগ করে দিলে 4, অর্থাৎ আমরা বুঝতে পারছি এই ইকুয়েশনের মাধ্যমে x এর মান কত বের হলো, 4, অর্থাৎ এটাই তো অ্যান্সার। তার মানে এ নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা সামান্য এফোর্টের মাধ্যমে অঙ্কগুলো করতে পারি। এই কারণে বলছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। স্কিপ না করে, সবাইকে রিকোয়েস্ট করব তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিওর মাঝখানে আমি অনেক ট্রিক এবং টিপস শিখিয়ে থাকি, যেটা যদি না দেখো পরীক্ষা হলে গিয়ে কিন্তু অঙ্ক কষতেই থাকতে হবে, বাট অঙ্কের অ্যান্সার তোমরা মেলাতে পারবে না, অথবা অ্যান্সার মেলাতে পারলেও তোমরা সময় মেকআপ করতে পারবে না। ওকে, সেকেন্ড কোশ্চেনে আমি চলে যাচ্ছি। কি বলেছে, একটি অনুপাত থেকে সুন্দর একটি অঙ্ক তুলে ধরেছে আমাদের। বলেছে n = 38 3:57। তো আমরা নর্মাল কি জানি, এই অনুপাতগুলোকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি কিভাবে, n/38 = 3/57। এটা কিন্তু মুখে মুখে করার অঙ্ক, আমি তাও তোমাদের খাতায় কলমে করে দেখাচ্ছি যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। দেখো উপর নিচে আমরা কাটাকাটি করে দিতে পারি এবং ডান দিক বাঁ দিকেও কাটাকাটি করতে পারি। প্রথমে আমি উপর নিচ কাটাকাটি করছি। দেখো 3 দিয়ে 3 × 1 = 3, 3 নং 27, 19, 19 দিয়ে 19 দুগুণ 38। এখন বর্গগুণ করলে n এর মান আমাদের বেরিয়ে যাবে 2 এবং কোশ্চেনে তোমাদের n এর মানই জানতে চেয়েছে, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখন নেক্সট অঙ্কে কি বলেছে, একটি তার একটি আয়তক্ষেত্রের আকৃতিতে রয়েছে। হ্যাঁ, বুঝতে পারলাম, এটির দৈর্ঘ্য, আমি একটি আয়তক্ষেত্র তৈরি করে নিচ্ছি সাইডে। আমার চিত্র কিন্তু অতটা ভালো হয় না,
যাই হোক এটা আয়তক্ষেত্র, হ্যাঁ যাই হোক বুঝে নিও। এটার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে আমাদের 42.7 এবং প্রস্থ বলেছে 21.8। এটুকু ক্লিয়ার? একটি তার দিয়ে এটি তৈরি করেছি এবং সেই তারটিকে আবার বর্গক্ষেত্র আকৃতিতে আমি কি করলাম, বাঁকালাম। যে তারটি দিয়ে এটি তৈরি করেছি সেই তারটিকে আবার আমি বর্গক্ষেত্র অর্থাৎ চারটি যার বাহু সমান আমি ওই আকৃতিতে আবার বাঁকালাম। তাহলে বর্গক্ষেত্রের এই বাহুগুলোর মান কত, এটি আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে কি করব, আমি তোমাদেরকে পরিমিতিতে কি শিখিয়েছিলাম, যখনই কোনোটি তার অথবা যে কোনো বস্তুকে আমরা বাঁকাবো অথবা সেটিকে পেঁচিয়ে সেটিকে শেপ দিয়ে আমি কি করলাম, অন্য একটা জিনিসে ট্রান্সফার করলাম, তখন সেটা কি করব, পরিসীমাতে ফেলবো, পরিসীমার ফর্মুলা দিয়ে কাজ করব। বাট যখনই সেই তারকে বা কোনো বস্তুকে আমি গলাবো, ভালো করে মনে রাখো গলাবো, সেটিকে গলিয়ে রিক্রিয়েট করব, তখন আমরা আয়তনের ফর্মুলা দিয়ে অঙ্কটি করব। এখানে কোশ্চেনে বলা রয়েছে বাঁকানো, আমরা বুঝতেই পারছি, তাহলে আমরা পরিসীমার দিয়ে কাজ করব। তাহলে দেখো এই তারটিকে বাঁকিয়ে আমি প্রথমে আয়তক্ষেত্র তারপরে বর্গক্ষেত্র তৈরি করলাম। তার মানে এই তারটির যা পরিসীমা অর্থাৎ আয়তক্ষেত্রটির যার পরিসীমা, এই বর্গক্ষেত্রটির সেম পরিসীমা হবে। তাহলে প্রথমে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বের করে নেব। ফর্মুলা আমরা কি শিখেছি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 42.7 প্লাস 21.8। ওকে, তাহলে এখানে আসছে 2 ইন্টু 8 7 15.4 আর এখানে হয়ে গেল 6, গুণ করে দিচ্ছি, গুণ করলে আমাদের আসছে 129.0। তো ডান দিকের পয়েন্টের তো কোনো মানে নেই, তা আমি কেটে দিচ্ছি। তার মানে কি বুঝলাম, এই আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তো বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা আমরা কি শিখেছিলাম, 4 ইন্টু বাহু, আর বর্গক্ষেত্রের পরিসীমা যেটা বের করলাম সেটা হচ্ছে 129। এখন বাহুর মান অর্থাৎ এর মান কত, 129/4, 4 দিয়ে কাটাকাটি করে দিচ্ছি, 3 4 12, 4 2 8, যাচ্ছে না, পয়েন্ট দিলাম, তারপরে 2, তারপরে 4, অর্থাৎ বর্গক্ষেত্রটির বাহুর মান হচ্ছে, সরি এখানে 5 হবে, ঠিক আছে, 4 5 20, হ্যাঁ ঠিক আছে, তাহলে 32.25, অর্থাৎ বি নাম্বার অ্যান্সার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তো এরকমই প্রশ্ন, এরকমই প্যাটার্নের কোশ্চেন আমরা পরীক্ষায় দেখতে পারবো, এই কারণে অত ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আমার প্রিভিয়াস ইয়ারের আমি 40টা সেট করাবো, এরপরেও কমনেবল কোশ্চেন করাবো। তোমরা এই 40টা সেট ভালো করে দেখো, এখান থেকে কোশ্চেন পেয়ে যাবে, অথবা এই সেম টু সেম তো কোশ্চেন পাবে না, এই রকমেরই কোশ্চেন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, ভয়ের কোনো ব্যাপার নেই। তোমরা ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। একটি আমাদের কাছে কি গ্রাফের মতো দিয়েছে, বলেছে নিম্নলিখিত চিত্রটি 5 জন পড়ুয়ার 10 নাম্বারের মধ্যে গণিতে প্রাপ্ত নম্বর প্রদর্শন করছে। 3 এবং 5 নাম্বার পড়ুয়া 4 এবং 1 নাম্বার পড়ুয়া থেকে কত নাম্বার বেশি পেয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমে দেখছি 3 এবং 5 নাম্বার পড়ুয়া কত পেয়েছে। 3 নাম্বার পড়ুয়া কত পেয়েছে, 10। 5 নাম্বার পড়ুয়া কত পেরেছে, এটা হচ্ছে আমাদের 8 নাম্বারের ঘর, এটা হচ্ছে 6 নাম্বারের ঘর, তাহলে নিশ্চয়ই এটা 7 নাম্বারের ঘর। তাহলে দুজনে মিলে টোটাল পেয়েছে 17 নাম্বার। আবার 4 নাম্বার পড়ুয়া এবং 1 নাম্বার পড়ুয়া, 4 নাম্বার পড়ুয়া পেয়েছে 6, 1 নাম্বার পড়ুয়া পেয়েছে 8, 6 8 8 হয়ে গেল 14। তাহলে কত বেশি পেয়েছে আমরা বুঝতেই পারছি, 3 বেশি পেয়েছে, এটাই আমাদের হয়ে গেল অ্যান্সার। খুবই সিম্পল ছিল কোশ্চেনটি, অর্থাৎ বি নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো আমাদের এখানে সময় এবং দূরত্ব থেকে কিছুটা অঙ্ক দিয়েছে। কি বলেছে, এ এবং বি বিন্দুর মধ্যে দূরত্ব আমরা জানি না, এখানে কোশ্চেনও বলা নেই। একটি রয়েছে এ বিন্দু, একটি রয়েছে বি বিন্দু, এই মাঝখানে একটি দূরত্ব রয়েছে। এখন এই দূরত্ব ওরা কী করলো, 50 কিমি/ঘন্টা গতিবেগে, 50 কিলোমিটার/আওয়ার গতিবেগে কত, 5.5 ঘন্টায় অতিক্রম করা যায়, ঠিক আছে। যদি গতিবেগ 5 কিলোমিটার বৃদ্ধি করা যায়, গতিবেগে আমি 5 কিলোমিটার বৃদ্ধি করলাম, তাহলে কতটা সময় বাঁচব। প্রথমে আমি কি করছি, 5 সমস্ত 1/2কে আমি ফ্র্যাকশনে আনছি, ভালো ফ্র্যাকশনে আনছি। কিভাবে, গুণ করে দাও, 5 দুগুনি 10 আর 1 11, 11/2, এটা হয়ে গেল আমাদের আওয়ার। এখন দেখো আমাদের স্পিড দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে, বাট কি দেওয়া নেই, ডিস্টেন্স দেওয়া নেই।
এ এবং বি এর মধ্যে এই দূরত্বটুকু দেওয়া নেই, তাহলে প্রথমে ডিস্টেন্সটি বের করে নিই। তো ডিস্টেন্সের ফর্মুলা কি শিখেছি? স্পিড ইন্টু টাইম। স্পিড কত? 50, টাইম কত দেওয়া রয়েছে? 11/2, কাটাকাটি করে দাও 2 দিয়ে 25, 25 11 হয়ে যাচ্ছে আমার 275 কিমি। তার মানে আমাদের ডিস্টেন্স ছিল 275 কিমি। এখন টাইম বের করতে বলেছে কত সময় বাঁচানো যায়, তাহলে টাইমের ফর্মুলা কি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 275, স্পিড কত? স্পিড কি আমাদের 50? না, স্পিড আমাদের 50 নয়। কি বলেছে? গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা আরও বৃদ্ধি করলাম। আগে ছিল 50, এখন 5 বাড়ালাম, অর্থাৎ হয়ে গেল আমাদের 55। কাটাকাটি করে দেই, 11 5 11 55, আর 11 দিয়ে এখানে 25, তাহলে 5 5 25, অর্থাৎ আমাদের 5 মিনিট কি হয়ে যাবে বলো? 5 মিনিট আমাদের বাঁচানো যাবে, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 6 নাম্বার কি বলেছে? যদি দেখো এক্স এর মান দেওয়া রয়েছে এবং একটি মান নির্ণয় করতে বলেছে। তো দেখো এই কোশ্চেনটি আমাদের সূচক থেকে দেওয়া রয়েছে। আমি লিখে নিচ্ছি এক্স এর মান 7 - 4√3। আবার এখানে কি মান জানতে চেয়েছে? √x প্লাস 1/√x। তো প্রথমে আমরা √x এর মানটি বের করে নিচ্ছি। তো দেখো এই সংখ্যাটি যে দেওয়া রয়েছে, এক্স এর মান দেওয়া রয়েছে, এটাকে আমরা মডিফাই করব। কিভাবে? এমনভাবে মডিফাই করব যে ঘুরে ফিরে কিন্তু আমাদের এই ফার্স্ট লাইনেও আসা যাবে, সেকেন্ড লাইনেও যাওয়া যাবে। দেখো আমি যদি লিখে নিচ্ছি 7 - 2 × 2 × √3, লেখা যায় কি? হ্যাঁ অবশ্যই যায়, কারণ আমরা ফার্স্ট লাইনে আসতে পারছি। আবার এটাকে মডিফাই করে কি লিখব? এটাকে একটা ফর্মুলার রূপ দেব। ফর্মুলাটা কি লিখব? দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। দেখো এটা কি লেখা যায় কি যায় না? আমি একটু ভাঙিয়ে লিখছি। দেখো দেখো 2 এর স্কোয়ার হয়ে গেল 4, প্লাস √3 এর স্কোয়ার কত? 3, তাহলে 4 আর 3 হয়ে গেল 7, আর এখানে 2 2 4 √3। দেখো মিলে যাচ্ছে, অর্থাৎ আমি কিন্তু মডিফাই করে এটা লিখতেই পারি। ঠিক আছে, তাহলে দেখো যেটা আমি মডিফাই করলাম সেটা কিন্তু একটা ফর্মুলাতে পড়ছে। কি? 2 - √3 তার হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে। এটা কার মান বের হলো? এক্স এর। কিন্তু আমাদের কার মান চেয়েছে? √3, √x এর মান চেয়েছে। তার মানে √x করতে গেলে কি করতে হবে? উভয় পাশে রুট করতে হবে, অর্থাৎ এখানে যদি আমি রুট করে দেই তাহলে এখানে স্কোয়ারটি চলে যাবে। তাহলে কি হবে? 2 - √3। আবার কি বলেছে? এর পরিপূরক, অর্থাৎ 1/√x এর মান জানতে চেয়েছে। যখনই এই সংখ্যাটির পরিপূরক অর্থাৎ 1/x যে কোনো সংখ্যারই মান বের করতে বলবে, অর্থাৎ এর উল্টো মান বের করতে বলবে, তখনই কি হবে? যা আছে তাই হবে, বাট মাঝখানে যে সংখ্যাটার পাওয়ার রয়েছে সেটি জাস্ট বদলে যাবে। তাহলে এখানে হয়ে গেল প্লাস। এইটুকু ডিফারেন্স। এটা আমি সূচকের অঙ্কে ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তো এখানে আর বোঝাচ্ছি না, নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে। মেবি ক্লিয়ার হয়েছে? যখনই কোনো একটি সংখ্যা দিবে, ধরো এক্স এর মান যদি যে কোনোই হয় না কেন, তাহলে আমাদের যদি 1/x এর মান জানতে চাবে তাহলে কি হবে? মান একই হবে, বাট এই যে পাওয়ারটি, এই পাওয়ারটি চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো এটারও মান পেয়েছি, এটারও মান পেয়েছি, জাস্ট মান পুট করে দিচ্ছি। তাহলে √x এর মান কত বের করেছি? 2 - √3 প্লাস √1/x এর মান কত বের করলাম? 2 + √3। দেখো √3 √3 হয়ে পাশে কেটে গেল, বিয়োগ হয়ে গেল, অর্থাৎ 2 2 হয়ে গেল 4। তার মানে এই এত টোটালটার মান হয়ে গেল আমাদের 4, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। মেবি ক্লিয়ার রয়েছে? তার সাথে বলতে চাই, যদি তোমাদের ভিডিও কোয়ালিটিতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা কি করতে পারো? ইউটিউবের সেটিংসে গিয়ে অ্যাডভান্স অপশনে সেখানে ভিডিও কোয়ালিটি একটু হাই করে নাও। অনেক স্টুডেন্টই আমাকে কমেন্টে লিখে জানায়, দাদা ভিডিওটি বোঝা যাচ্ছে না, হাই কোয়ালিটি ভিডিও বানাও। হাই কোয়ালিটির দরকার নেই, তুমি জাস্ট ইউটিউবের সেটিংসে যাও, ভিডিওর উপরে দেখো সেটিংসে একটা অপশন রয়েছে, ভিডিওর নিচে মেবি, সেখানে গিয়ে ভিডিও কোয়ালিটিতে গিয়ে সেখানে অ্যাডভান্স করে নাও। ঠিক আছে, তাহলে ভিডিওটি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এখন বলেছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 24, 48, 60, 96 দ্বারা বিভাজ্য হবে? এটা কিন্তু আমাদের এলসিএম এইচসিএফ চ্যাপ্টার থেকে অঙ্ক দিয়েছে। খুবই ইন্টারেস্টিং অঙ্ক এবং খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাদের সকলকেই বলছি এই অঙ্কগুলো কিন্তু খুবই আমাদের ইম্পর্টেন্ট হয়। ঠিক, তোমরা ভালো করে একটু মনোযোগ সহকারে বোঝো, একাই করতে পারবে। সো প্রথমে আমাদের জানার বিষয় হচ্ছে ক্ষুদ্রতম না বৃহত্তম। অনেক স্টুডেন্ট এই পার্টে ভুল করে।
5 অঙ্কের বৃহত্তম করে ফেলে, কেউ 5 অঙ্কের যদি কোশ্চেন লেখা থেকে বৃহত্তম, সে এবার 5 অঙ্কের ক্ষুদ্রতম করে ফেলে। প্রথমে আমাদের অ্যাট ফার্স্ট জানতে হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি চায় তাহলে জাস্ট একটা 1 4টা 0। ওকে, আবার যদি বলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে কি 5টা 5, এটা সবচেয়ে বৃহত্তম সংখ্যা। বোঝা গেল? ওকে, বের করলাম আমি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। দেন বলেছে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে। যখনই এই সংখ্যাগুলো দেখবে এগুলো জাস্ট লসাগু করে দিবে। তাহলে কত দাঁড়াচ্ছে 12, 24, 48, কত 60, 96, এই সংখ্যাগুলো লসাগু করতে হবে। তো আমি একটি তোমাকে লসাগু ট্রিক বলে দিচ্ছি। আমি এটা এলসিএম এসিএফ চ্যাপ্টারও শিখিয়েছিলাম, তোমরা হয়তো বা অনেকে দেখোনি, এখানে শেখো ভালো করে। যখনই অনেকগুলো সংখ্যার আমাদের লসাগু করতে বলবে এবং সেই সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা অপরটি দিয়ে ভাগ যাচ্ছে, যেমন 12 দুগুণী কিন্তু 24, দেখো দুইজনকে কাটাকাটি করা যাচ্ছে, তখনই জাস্ট ছোট সংখ্যাটিকে কেটে দিবে, অর্থাৎ 12টিকে কেটে দিলে। কেননা 12 দিয়ে তো ভাগ যাচ্ছে 24কে, 12 দিয়ে 2 গুণ করলে 24 আসছে। তো সব সময় মনে রাখবে ছোট সংখ্যাটি কেটে দিবে। আবার দেখো 24 দুগুণ 48, এটাও যাচ্ছে, তাহলে ছোট সংখ্যাটিকে কেটে দিলাম। আবার 48 দিয়ে দেখো 96 যাচ্ছে 2 দিয়ে, তাহলে ছোট সংখ্যাকে 48, এটাকেও কেটে দিলাম। এখন জাস্ট কেবল আমরা যদি এই দুইটার লসাগু বের করি তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এই টোটালটার লসাগু করা যা মানে এই দুটো সংখ্যার লসাগু করাও তাই মানে। তাহলে লসাগু করছি 60 এবং 48। তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমি এটা কিন্তু ছোট সংখ্যা দিয়ে ভাঙিয়ে ভাঙিয়ে করছি। 2 দিয়ে কত 30, ঠিক আছে। ও সরি, আমি একটু ভুল করলাম, এটা 48 না, এটা 96, ঠিক আছে। 96 কাটাকাটি করছি, 96কে 2 দিয়ে করলে আমাদের হয়ে যাচ্ছে 48, ঠিক আছে। আবার 2 দিয়ে করে দিচ্ছি, 2 দিয়ে হয়ে গেল 15, আবার এখানে হয়ে গেল 24। আবার 3 দিয়ে যাচ্ছে, দেখো 3 5 15, 3 8 24, তাহলে 5 আছে 40, 40 আর 3 120, 120 আর 4 480, অর্থাৎ আমাদের লসাগু বের হলো 480। এখন কি করবো, জাস্ট লসাগু দিয়ে এই বড় ক্ষুদ্রতম সংখ্যাটিকে ভাগ করে দেব। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10,000, তাকে দিয়ে 480 দিয়ে ভাগ করে দেব। 480 2 যা কত 960, বিয়োগ করলে আমাদের 400 আসছে। আর কিন্তু আমাদের বিয়োগফল যাচ্ছে না। এখন ক্ষুদ্রতম সংখ্যাটি বের করার সময় এসে গেছে। তাহলে কি লিখব, প্রথমে লিখব 10,000 প্লাস, তারপরে লিখব যেটা দিয়ে ভাগ গিয়েছে 480 মাইনাস যেটা ভাগ শেষ রয়েছে অর্থাৎ 400। তাহলে আমাদের সংখ্যাটি বেরিয়ে আসবে। কি হয়ে গেল, এখানে হয়ে গেল 10,000, এখানে বিয়োগ করলে আমাদের বের হবে 80। তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 10,080, এটি হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ 2 নম্বর অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এভাবে আমরা এই অঙ্কগুলোকে খুবই কম সময়ে সমাধান করতে পারি। বাট তোমরা যদি একটু মাথা খাটাও, এই প্রসেসে করো, তাহলে আর একটু সময় বেঁচে যাবে। আর যদি তুমি এভাবে করো, এক একটা সংখ্যা ধরে ধরে করো, তাহলে কিন্তু একটু সময় বেশি যাবে, ঠিক আছে। মেবি ক্লিয়ার? তো চলো নেক্সট অঙ্কে কি বলেছে। জে এবং জয়ের বয়সের অনুপাত 5:2, তাদের বয়সের সমষ্টি 63 বছর। 63 জাস্ট বলেছে 63। 9 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। আমাদের অনুপাত দিয়েছে 5:2, বয়সের সমষ্টি বলেছে আমাদের 63। তাহলে আমরা অনুপাতের সমষ্টি দেখছি কত বের হচ্ছে, তাহলে অনুপাতের সমষ্টি কত 7 বের হলো। অনুপাত থেকে যেহেতু ভাঙিয়ে লিখলাম, তাহলে কি লিখলাম, একটি লিখলাম 5x, একটি লিখলাম 2x। কেননা যখনই আমরা অনুপাত থেকে ভাঙবো তখনই যে কোনো একটি ধ্রুবক রাশি তার সাথে অ্যাড করতে হয়। আমি x-কে ধরলাম, তাহলে প্রথম অনুপাতকে ভাঙলাম 5x দিয়ে, দ্বিতীয় অনুপাতকে ভাঙলাম 2x দিয়ে। এই দুটোর যোগফল কত বের করলাম 7x। বাট বইয়ে কত বলেছে, বইয়ে বলেছে 63। জাস্ট দুটোকে সমান করে দাও। আমার অঙ্ক অনুযায়ী 7, বইয়ের অঙ্ক অনুযায়ী 63, তো সমান করে দিলাম জাস্ট। তাহলে আমাদের x এর মান বেরিয়ে গেল 7 9 63, ঠিক আছে। তাহলে প্রথম বড় সংখ্যাটি কত হয়ে গেল 5 বের করছি। x এর মান যদি 9 হয় তাহলে 5 9 45, আর ছোট সংখ্যাটি কত 2, 9 2 18। ওকে, তাহলে জে এর বয়স 45, জয়ের বয়স 18। বলেছে 9 বছর পর, এটা তো আমরা বর্তমান বের করলাম, তাহলে 9 বছর পর কত হবে 45 প্লাস 9 ইস্টু, যেহেতু অনুপাত চেয়েছে 18 প্লাস 9, ঠিক। 45 প্লাস 9 হয়ে গেল আমাদের 54 ইস্টু 18 প্লাস 9 হয়ে গেল কত 27।
9 দিয়ে কাটছি, 3 নং 27, 6 নং 54, 3 দিয়ে যাচ্ছে, 3 দুগুনি 6, 3 একে 3, অর্থাৎ তাদের 9 বছর পর বয়সের অনুপাত কত বের হলো? 2:1। অর্থাৎ দেখো বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। খুবই সিম্পল একটি কোশ্চেন ছিল, বাট যারা প্র্যাকটিস করবে না তাদের মনে হবে এই কোশ্চেনটাই খুব জটিল, টাফ। এই কারণে প্র্যাকটিস করো, প্র্যাকটিস চালিয়ে যাও। আমি যে 40টি প্র্যাকটিস সেট অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদেরকে সলভ করাবো, সেগুলো একটু মনোযোগ সহকারে দেখো, দেখো পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই পারবে তোমরা। এমনকি অনেক স্টুডেন্ট যারা ডেডিকেশনের সাথে পড়বে, ইভেন তারা প্রথমবারেই সেই আরআরবির এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, প্রথমবারেই ক্র্যাক করে ফেলবে। ঠিক আছে? আর আমি চাই তোমরা ক্র্যাক করো এবং তোমাদের স্বপ্নের মতো একটি গভর্নমেন্ট জব পেয়ে যাও। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। তার সাথে বলতে চাই, যারা ভিডিওটি প্রথম দেখছো, সমস্ত বন্ধু বান্ধবদের বলছি, স্টুডেন্টসদের বলছি, যারা ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই প্রণয়স ম্যাথ হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে আমার দেওয়া এরকম ভিডিও নোটিফিকেশন তোমরা ঘরে বসেই নিশ্চিন্তে পেতে পারো। এবং তোমরা তো সকলে জানো সাবস্ক্রাইব পুরোপুরি ফ্রি, তোমাদের ফ্রি অফ কস্টে আমি ক্লাসগুলো করাচ্ছি। ওকে, এছাড়াও তোমরা ম্যাক্সিমামভাবে শেয়ার করো, যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভিডিও দেখে সাহায্য পেয়ে যায়। ঠিক আছে? অনেক স্টুডেন্ট এমন রয়েছে যারা বিভিন্ন ফাইন্যান্সিয়াল অভাবের কারণে টিউশন পড়তে পারে না, কোচিং নিতে পারে না। তাদের জন্যই আমার এই ছোট একটি উদ্যোগ। তোমরা সকলেই আমার এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করো, প্রচণ্ড পরিমাণে হেল্প করো সবাইকে। হ্যাঁ, এখন 9 নম্বর কী বলেছে? এটা লাভ ক্ষতির অঙ্ক দিয়েছে। বলেছে 90 টাকায় 160টি চকলেট বিক্রয় করে একটি চকলেট ব্যবসায়ী 20% ক্ষতি হয়। তাহলে 90 টাকায় 160টি চকলেট বিক্রয় করে একটি চকলেট ব্যবসায়ী 20% ক্ষতি হয়। তার মানে সেই চকলেটটির ক্রয় মূল্য কত ছিল, এটা প্রথম বের করব। যখনই আমাদের অনেকগুলো সংখ্যায় কোয়ান্টিটিতে বেশি থাকবে, যেমন 90 টাকা, 160টি, তখনই সবসময় মনে রাখবে 1 টাকায় অথবা একটি চকলেটের দাম কত বের হবে। আমি করছি 90 টাকায় কটি চকলেট পাওয়া যায়? 160টি। তাহলে 1 টাকায় কতগুলি চকলেট পাওয়া যায়? ঠিক আছে, আমি ছোট ইউনিটে বের করার চেষ্টা করছি যাতে অঙ্কটি করতে সুবিধা হয়। তাহলে 1 টাকায় কতগুলো পাবো আমরা? 16/9টি চকলেট পাবো। ঠিক আছে, এখন কি করছে? এই চকলেটের মধ্যে আবার 20% ক্ষতি করেছে। তাহলে ক্রয় মূল্য কত? আমরা কি জানি? তাহলে ক্রয় মূল্য কত? 80/100? না, এইটাই তো আমাদের ভুল। সমস্ত স্টুডেন্ট ভাবে এটাই আমাদের হবে, বাট এটা আমাদের হবে না। কেন হবে না তোমাদের একটু বোঝাচ্ছি সাইডে। আমরা কি জানি? সিপি ক্রয় মূল্য, আরপি রিটেল প্রাইস এবং সেলিং প্রাইস। আমাদের যখন ক্রয় মূল্য দেওয়া থাকে তখন কি করি? এভাবে বের করি। উপরে শতাংশ, উপরে থাকে আমাদের, নিচে থাকে 100 এবং উপরে কত পার্সেন্ট ক্ষতি বা লাভ বসিয়ে দিই, রিটেল প্রাইস বের করি। এভাবেই আমরা সেলিং প্রাইস বের করি। বাট এখানে আমাদের সেলিং প্রাইস দেওয়া রয়েছে, এত টাকায় বিক্রয় করেছে। তাহলে আমরা কি উল্টে যাচ্ছি? তাহলে কি হয়ে যাবে? যা সংখ্যাটি উল্টে যাবে। সংখ্যাটি উল্টে গেলে কত হবে? উপরে হয়ে যাবে 100, নিচে হয়ে যাবে 80, কেননা 20% তো সে ক্ষতি করেছে অলরেডি। বোঝাতে পেরেছি? তাহলে কি করব আমরা? যেটা এটা আমাদের রিভার্স যাচ্ছে, উল্টো পাশে যাচ্ছে, এই কারণে আমরা উল্টে দেব সেই সংখ্যাটিকে, অনুপাতটিকে। 100/80 কাটাকাটি করছি, 20 দিয়ে কাটছি, 5 20 100, 4 20 80, 4 4 16, অর্থাৎ 4 5 20/9 টাকা। এটা আমাদের কি বের হলো? সিপি। এত টাকায় আমরা কিনেছি। এখন বলেছে 20% লাভ করতে হলে, তাহলে আমরা কিনেছি কত টাকায়? 20/9 টাকায়। আমরা কি করব? 20% লাভ করব, তার মানে কত? 120/100। দেন কি বলেছে? করতে হলে 96 টাকায় তাকে কতগুলি চকলেট বিক্রয় করতে হবে? আমি ধরে নিচ্ছি এক্সটি চকলেট বিক্রয় করতে হবে। ঠিক আছে, কত টাকায়? 96 টাকায়। কি বোঝাতে পেরেছি তো? আর একবার বুঝিয়ে দিচ্ছি। আমরা সিপি বের করলাম এত টাকা, কত পার্সেন্ট লাভ করবে? 20%। তাহলে কি লিখবো? 120/100। সে কটি চকলেট বিক্রয় করবে আমরা জানি না, এক্স ধরলাম, এক্সটি চকলেট। টোটাল সে কত টাকায় বিক্রয় করবে? 96 টাকা। এটি ইকুয়েশন সলভ করলে আমাদের অঙ্ক কাজ কমপ্লিট। ঠিক আছে, 20 দিয়ে 5 দিয়ে 120কে কাটলে 5 1 5, 4 5 20, 14 আসলো। সরি কি বলতেছি, একটু গন্ডগোল হয়ে গেল, দাঁড়াও। 5 1 5, ভুল করে ফেলেছি একটু। ঠিক আছে, 5 দিয়ে 120কে কাটছি, তাহলে কি হচ্ছে? 5 দুগুনি 10। ঠিক আছে, 4 5 20, 24 আসছে। এখন 3 দিয়ে যদি কেটে দিই, 3 3 9, 3 8 24। 8 দিয়ে আমি উভয় পাশে কেটে নিব,
8 কে 8, 8 দুগুণে 16, 12 আসছে, এখানে আসছে 3, তাহলে এক্স ইজুকাল টু দুটোকে বজ্রগুণন করে দেবো, তাহলে 3 12 36। তাহলে এক্স মানে কাকে ধরেছি, কতগুলি চকলেট, তার মানে সে 36টি চকলেট বিক্রয় করতে পারবে 96 টাকায়, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আশাগুলি ক্লিয়ার হয়েছে? তো অবশ্যই আমি কমেন্টে লিখে জানাও অঙ্কগুলো কেমন লাগছে এবং তোমাদের মতামত জানাতে পারো, ঠিক আছে? সো অনেক স্টুডেন্টেরই মনে হয় এই লাভ ক্ষতির অঙ্কে একটু হলেও সমস্যা রয়েছে, তারা আমার লাভ ক্ষতি চ্যাপ্টারের সুবিদ্যার স্যারের লাভ ক্ষতি চ্যাপ্টার আমি করিয়ে দিয়েছি, তারা চাইলে 3টি পার্টে করানো হয়েছে, 4টি পার্টে করানো হয়েছে লাভ ক্ষতি চ্যাপ্টারটি, তোমরা চাইলে লাভ ক্ষতি চ্যাপ্টারটি একটু দেখে আসতে পারো, অথবা এই অঙ্কটি যদি না বুঝতে পারো কি করবে, ভিডিওটি পজ করবে, পজ করে একটু প্রিভিয়াসে যাবে, গিয়ে প্রথমে খাতায় অঙ্কটি তুললে তারপরে আমি কি বলতে চেয়েছি, কিভাবে বোঝাইছি, তুমি সেটি ভালো করে লক্ষ্য করো, দেখো অঙ্কটি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে 10 নম্বর অঙ্ক কি বলেছে আমাদের, বলেছে প্রতি বর্গমিটারে 45 টাকা খরচ হিসাবে 65 ডেসিমিটার এবং 30 ডেসিমিটার বিশিষ্ট একটি কক্ষে কার্পেট পাতানোর জন্য কত টাকা খরচ হবে। একটি কক্ষ রয়েছে যেটার লেন্থ হচ্ছে 65 ডেসিমিটার এবং ব্রেথ হচ্ছে 30 ডেসিমিটার। তাহলে সেখানে কার্পেট কতটুকু লাগবে, প্রথমে কতটুকু লাগবে, দেখো কার্পেটটি কিন্তু আমি মেঝেতে পাতবো, তাহলে কি মেঝের টোটাল ক্ষেত্রফল আমাদের প্রয়োজন হবে, বুঝতে পেরেছি? তাহলে মেঝের টোটাল আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা কি জানি, এটা একটা আয়তক্ষেত্র শেপ করেছে, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্লিয়ার তো? প্রস্থ এটা কিন্তু কিসে রয়েছে, ডেসিমিটার এককে রয়েছে, সর্বদা মনে রাখবে। ইউনিটগুলো কিন্তু অনেক সময় আমাদের ভুল করার কারণ থাকে, আমরা ইউনিট দেখি না, ইউনিট না দেখে অঙ্ক করে দিই, এই জায়গাটায় আমার ভুল হয়ে যায়। তাহলে কি হয়ে গেল, গুণ যদি করি এখানে তো শূন্য আসছেই, 3 6 18 19, তাহলে 19 50 ডেসিমিটার, ঠিক আছে? বাট আমাদের বলেছে প্রতি বর্গ মিটারে 45 টাকা খরচ হয়, আমাদের তো বর্গ সেন্টিমিটার বের হলো, তো আমাদের বর্গ মিটারে বের করতে হবে। তো বর্গ মিটারে বের করতে গেলে কি করতে হয়, তোমরা সকলেই জানো, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। আমাদের ডেসিমিটারে রয়েছে, আমরা কি রিভার্স যাচ্ছি, অর্থাৎ ঘুরে ফিরে এই সামনের দিকে যাচ্ছি, তাহলে 10 দিয়ে আমাদের ভাগ করতে হবে। যদি আমাদের মিটার থেকে আমাদের ডেসিমিটার যেতে বলতো তাহলে 10 দিয়ে আমরা গুণ করতাম, ঠিক আছে? এখানে 10 দিয়ে ভাগ করলে আমাদের আসছে 19.5 মিটার স্কোয়ার, ঠিক আছে? এখন বলেছে প্রত্যেক বর্গ মিটারে 45 টাকা খরচ হয়, তাহলে টোটাল 195 বর্গ মিটারে কত টাকা খরচ হবে, জাস্ট মাল্টিপ্লাই করে দাও। মাল্টিপ্লাই করলে কত আসছে, 5 5 25, শেষে আমাদের 5 আসছে। এখন দেখো আমরা কি করব, যখনই বড় বড় সংখ্যার গুণ দেখব তখন পুরোপুরি গুণ করব না, আমরা অপশনটি টেস্ট করার চেষ্টা করব। দেখো প্রথম অপশনে কি বলেছে, 5 রয়েছে এবং এই অপশনেও 5 রয়েছে, এখানে 5 নেই, তো এগুলা এলিমিনেট করে দিলাম, এলিমিনেশন মেথডে আমরা এলিমিনেট করে দিলাম। বাট এ নাম্বার অপশন দেখো পয়েন্ট রয়েছে, এখানে কি আমাদের কোথাও পয়েন্ট রয়েছে, না পয়েন্ট রয়নি, তার মানে এটা আমাদের হবে না অ্যান্সার, তাহলে একটি বেঁচে গেল, 8 7 7 5 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, এত টাকা। ওকে, বোঝাতে পেরেছি? তোমরা তো বুঝতে পারলে, দেখো প্রত্যেকটি অঙ্কের কিন্তু মাঝে মাঝে ফাঁকে ফাঁকে বিভিন্ন ট্রিক্স রয়েছে। দেখো এখানে আমি মাল্টিপ্লিকেশন করতে তোমাদের বললাম না, অনেক স্টুডেন্ট রয়েছে যারা মাল্টিপ্লিকেশন করবে 195/45 গুণ করতে করতে তাদের এখানেই 1 মিনিট সময় লেগে যাবে, তো সময় ব্যয় হলো, তো দরকার কি আছে আমাদের সময় ব্যয় করার, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে। এখন কি বলেছে, একটি বিজ্ঞান পরীক্ষায় ছাত্রদের প্রাপ্ত নম্বরের সমক অথবা মিন কত। আমরা প্রিভিয়াস প্রথম ক্লাসে এবং সেকেন্ড ক্লাসে কি শিখেছিলাম, মিন এবং মিডিয়ান শিখেছিলাম, বাট সমক অথবা সমক অথবা মিন কত। তো যখনই সমক অথবা মিন আমাদের কাছে জানতে চাইবে তখন কি করব, সমস্ত সংখ্যাগুলির কি করব, অ্যাডিশন করব, অর্থাৎ যোগ করব, সমস্ত সবগুলোকে অ্যাড করব, অ্যাডিশন করব, নেক্সট কতগুলি সংখ্যা রয়েছে সেটি দিয়ে ভাগ করব। দেখে নেই কতগুলি সংখ্যা রয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি 13টি 14টি 15টি, আমাদের টোটাল 15টি সব সংখ্যা রয়েছে এবং উপরের সংখ্যাগুলিকে সবগুলিকে যোগ করব। তো এখন তো তোমরা বাচ্চা নাও, তোমাদের একে ধরে ধরে যে 10 12 20 24 এভাবে তো শেখানোর সময় নেই, আমি ডাইরেক্ট যোগ করছি। হ্যাঁ, ডাইরেক্ট যদি যোগ করে দেই তাহলে আমাদের হচ্ছে 822 আসবে, আর নিচে 15 দিয়ে যদি কাটাকাটি করে দিই তাহলে কি আসছে, 54 আসছে।
54 পয়েন্ট সামথিং আসছে। যাই হোক, আমরা কোশ্চেন দেখে অ্যান্সার দেখেই বুঝতে পারছি, অপশন দেখেই বুঝতে পারছি 54 দিয়ে একটি অপশন রয়েছে, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা অপশন এলিমিনেট করে অ্যান্সার কিন্তু খুবই কম সময় বের করতে পারি। এটা জাস্ট মাথায় রেখে পরীক্ষায় গিয়ে এটা অ্যাপ্লাই করো, দেখো খুবই সুন্দর ফল পাবে। ঠিক, তার নেক্সট কোশ্চেন বলেছে দুটি ক্রমিক বিজোড় সংখ্যার গুণফল 399। ঠিক আছে, এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? এটা দেখো অপশন দিয়েও করা যায়, এমনি অঙ্ক দিয়েও করা যায়। আমি তোমাদেরকে 3টা প্রসেসে এটা করানো শেখাবো। ঠিক আছে, যেটা তোমাদের বেস্ট মনে হবে তোমরা সেটাই করবে। ঠিক আছে, অনেক স্টুডেন্টের প্রথমটা ভালো লাগবে, অনেক স্টুডেন্টের সেকেন্ডটা, অনেক স্টুডেন্টের থার্ডটা ভালো লাগবে, যার যেটা পছন্দ সেটা করে নেবে। তাহলে দুটো বিজোড় সংখ্যা, আমি মনে মনে আমি কি জানি বিজোড় সংখ্যা কাকে বলে? এক বিজোড় সংখ্যা, তারপরে তো দুই তো বিজোড় সংখ্যা নয়, 3 বিজোড় সংখ্যা। তাহলে আমি ডাইরেক্ট 1 এবং 3 লিখতে পারি না, আমরা এটাকে লিখে নিতে পারি এক্স, আর এটাকে লিখে নিতে পারি কি বলতো, এক্স প্লাস 2 লিখে নিতে পারি। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 2, এই দুটির গুণফল বলেছে 399। ঠিক আছে, তাহলে আমি গুণ করে দিচ্ছি। তাহলে গুণ করলে আমাদের আসছে এক্স স্কোয়ার প্লাস 2x সমান সমান 399। ঠিক হলো। এখন এটাকে কিন্তু এই ট্রিকটি শিখে নাও। অনেক স্টুডেন্ট কি করবে, এটাকে আমরা মিডল টার্ম বলে জানি, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 399, তারপরে দুটো সংখ্যার গুণ আকারে লিখবে, এভাবে করবে। তো আমি চাইবো না মিডল টার্ম করার জন্য, তো প্রথমে আমি কেটে দিচ্ছি, মিডল টার্ম তোমাদের শেখাতে চাই না। ঠিক আছে, অনেক সময় লস হয়। আমরা কি করব, অপশন টেস্ট করব। প্রথমে এক্স স্কোয়ার রয়েছে, 17 অপশন ট্রাই করে দেখি। 17 স্কোয়ার কত আমরা জানি, 17 স্কোয়ার জানি আমরা 289 প্লাস 2x, তার মানে 17 গুণন 34। দেখো 289 প্লাস 34 34 মিলে কি 399 আসছে? না, আসছে না। তার মানে প্রথম অপশন এলিমিনেট হয়ে গেল। নেক্সট অপশন কি বলেছে, 19 এর স্কোয়ার হয়ে যাচ্ছে আমাদের 361 প্লাস 19 ইন্টু 2 কত, 38। দেখো তো মিলছে কি মিলছে না, 8 আর 1 9, 6 7 8 9 3, দেখো মিলে যাচ্ছে। অর্থাৎ এখানে এক্স এর মান আমাদের কত বের হলো, 19 বের হলো। ঠিক আছে, এখন অনেক স্টুডেন্ট তাড়াহুড়ো করে এই বি নাম্বার অপশন ক্লিক করবে, বাট একটু বোঝো ভাই, একটু ধৈর্য রাখো। আমি এটা কেটে দিচ্ছি, একটু দিয়ে দিবে। আমাদের কি বলেছে, এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যারটি কত? দেখো 19 বলেছে ক্ষুদ্রতম সংখ্যা, এটা তো বৃহত্তম সংখ্যা হতে পারে আমাদের। তো আমরা বুঝবো কিভাবে ক্ষুদ্রতম সংখ্যা এবং 19 হবে কি হবে না। দেখো 19টি বিজোড় সংখ্যা আমাদের বলেছে দুটি ক্রমিক, অর্থাৎ পরপর। 19-এর আগে বিজোড় সংখ্যা কত আছে, 17 আছে, এবং 19-এর পর বিজোড় সংখ্যা 21 আসছে। দেখো এটা দুটো কিন্তু পরপর বিজোড় সংখ্যা, এই দুটো কিন্তু পরপর বিজোড় সংখ্যা। এখন দেখো এই দুটো কি গুণ করলে কি 399 আসছে? তো 7 9 63, অর্থাৎ আসছে না, তার মানে কেটে দিলাম। দেখো এই দুটোকে কিন্তু গুণফল করে আমাদের আসছে 399। এগুলো কিন্তু তোমাদেরকে রিকোয়েস্ট করছি, খাতায় কিন্তু একদমই করবে না ভাই, তাহলে কিন্তু পরীক্ষার সময় পেরিয়ে যাবে, কিন্তু তোমার অ্যান্সার মিলবে না। মিলবে, বাট সময় লাগবে। জাস্ট মাথায় ব্রেনে ক্যালকুলেশন করবে। ঠিক আছে, দেখো 19 এবং 21কে গুণ করলে 399 আসছে। বলেছে সবচেয়ে ক্ষুদ্রতম কত, তাহলে এই দুটোর মধ্যে ক্ষুদ্রতম কত, অবভিয়াসলি 19, তার মানে 19 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে তো পরীক্ষায় তো 19 দেওয়া রয়েছে, পরীক্ষা হলে দেখা গেল এখানে অন্য দেওয়া থাকলো। এই কারণে আমি বললাম লাস্টে কিন্তু সব সময় টেস্ট করে নেবে, যাচাই করে নেবে, অঙ্কটি ক্লিক করার সময় যাচাই করে নেবে। ঠিক, আশা করি বুঝতে পেরেছো। তো সকলে আমায় কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে। এছাড়াও তোমরা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে মেনশন করো, দাদা আমি এই অমুক জেলা থেকে বলছি, যাতে আমি বুঝতে পারি আমার ভিডিওগুলি পশ্চিমবঙ্গের কোথায় কোথায় যাচ্ছে, কোন কোন জায়গার স্টুডেন্ট আমার ভিডিও দেখে অঙ্ক শিখতে পারছে, এর জন্যই জাস্ট, আর অন্য কিছু নয়। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে কি বলেছে, 25টি চেয়ারের ক্রয় মূল্য 20টি চেয়ারের বিক্রয় মূল্যের সাথে সমান, তাহলে লাভের শতকরা হার কত? খুবই একটি সিম্পল অঙ্ক, বাট অনেক স্টুডেন্টই ভুল করে। 90% স্টুডেন্ট আমার এই অঙ্কগুলোতে ভুল করে, পরীক্ষায় ভুল করে আসে। আজকে আমি ভালো করে শেখাচ্ছি, মনোযোগ সহকারে শেখো। বলেছে 25টি চেয়ারের ক্রয় মূল্য, সিপি মানে ক্রয় মূল্য, এবং এসপি অর্থাৎ 20 টাকা, এসপি এটা হচ্ছে বিক্রয় মূল্য। বলেছে 25টি চেয়ারের ক্রয় মূল্য 20টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান। তাহলে প্রথমে বোঝো কয় টাকা আমার লাভ হচ্ছে, আমাদের 5 টাকা লাভ হচ্ছে। এখন অনেক স্টুডেন্ট নিচে 25 দেয়, বাট এটাই তো ভুল।
আমাদের ফর্মুলা কি বলে? ফর্মুলা বলে লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। আমাদের লাভের হার বা লসের হার বের করার ফর্মুলা হচ্ছে লাভ বা লস বাই ক্রয় মূল্য ইনটু 100। বাট এখানে একটু অন্য রয়েছে। কি বলেছে? 25টি চেয়ারের ক্রয় মূল্য 20টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান। একটু যদি মাথা খাটাও তাহলে বুঝতে পারবে আমি 5 টাকা লাভ করেছি। কয়টি প্রোডাক্ট বিক্রি করে? আমরা কি 25টি প্রোডাক্ট বিক্রি করে 5 টাকা লাভ করেছি? না, কোশ্চেনে ভালো করে মেনশন করা রয়েছে 20টি চেয়ার বিক্রয় মূল্যের সমান। তার মানে আমি নিশ্চয়ই 20টা চেয়ার বিক্রয় করে 5 টাকা লাভ করেছি। তাহলে নিচে অবভিয়াসলি আমাদের 20 হবে। 20 দিয়ে 5 20 100, অর্থাৎ 5 5 25%। তার মানে লাভের শতকরা হার 25%। ঠিক আছে, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এখন সমাধান করতে বলেছে, খুবই একটি সিম্পল একটি অঙ্ক। এগুলো সমাধানের প্রয়োজন হয় না, যাই হোক তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো, তাহলে লিখে নিচ্ছি -4.6 মাল্টিপ্লাই -4.6। আর এখানে কি বলতে? যোগ করতে বলেছে। তাহলে 6 6 12, পয়েন্ট 4 1 5, মাইনাস মাইনাস কেটে গেল। এখন কি করছি? গুণ করে ভাগ করে দিচ্ছি। একটি মাইনাস হয়ে যায়, তো মাইনাস তো সামনে চলে গেল। 46 ইন্টু 46 গুণ করলে আমাদের 21.16 আসছে, আর নিচে বের হচ্ছে 5.2। মাইনাস তো অবভিয়াসলি আমার অপশানে থাকবে, তো প্রথমে অপশান এলিমিনেট করো। তার মানে এখানে মাইনাস নেই, তার মানে এটা এলিমিনেট করে দিলাম, এটা তো হবেই না। 5 দিয়ে 4 5 20, 5 5 25 বেরিয়ে যাচ্ছে। তাহলে আমাদের অবভিয়াসলি অ্যান্সার 4 দিয়ে হবে। ভাই বোঝো ভালো করে, দেখো ভাই বলছি, বন্ধু বলছি, ঠিক আছে, স্টুডেন্টকে সবাই বলছি, হ্যাঁ একটু মনোযোগ সহকারে দেখো, খুবই কিন্তু এগুলা ইম্পর্টেন্ট হবে পরীক্ষায়। কেননা এরকম অনেক সমস্যার সমাধান, এগুলো ছোট ছোট সমস্যা, বাট এর থেকে একটু বড় বড় সমস্যা যখন দিবে তখন গুণ করতে ভাগ করতে আমাদের দাঁতগুলো ভেঙে যাবে। তখন আমাদের কি করতে হবে? ক্যালকুলেটর ছাড়া আমরা অনেকেই পাই না। তো এই কারণে একটু মনোযোগ দাও। তার মানে মাইনাস তো অবভিয়াসলি সামনে মাইনাস হবেই। এখন এই পয়েন্টগুলোকে বাদ দাও। এখানে দেখো নিচে 5 রয়েছে, এখানে 21 রয়েছে। তাহলে কত দিয়ে ভাগ যাচ্ছে? 4 5 20, 5 5 তো বেশি হয়ে যাচ্ছে, তার মানে 4 আমার অবভিয়াসলি থাকবে। এখন দেখো অপশনে 4 কোথায় রয়েছে? অপশনে 4 এ নাম্বারে রয়েছে, তার মানে এটি আমাদের হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তোমরা চাইলে একটু ক্যালকুলেটর মেরে দেখতে পারো, বা গুণ করে দেখতে পারো, ভাগ করে দেখতে পারো, দেখবা এটাই বের হবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। হ্যাঁ, 15 কি বলেছে? 4.5 মিটার কাপড়ের মূল্য এত টাকা, প্রতি মিটারের মূল্য কত টাকা নির্ণয় করো। তার মানে 4.5 মিটার, 4.5 মিটারকে কীভাবে লিখবো? আমরা ফ্র্যাকশনে কনভার্ট করছি, সিম্পল ফ্র্যাকশন। এই দেখো 4 দুগুনি 8, আর একে হয়ে গেল 9, অর্থাৎ 9/2। আমরা ছোটোবেলাতে শিখিয়েছি এবং অঙ্কতেও শিখিয়েছি। এখানে 4 6 24, অর্থাৎ 240 প্লাস 3 243/4। তার মানে এত মিটার কাপড়ের মূল্য আমাদের এত টাকা বলেছে প্রতি মিটার, অর্থাৎ 1 মিটার। তাহলে 1 মিটার কাপড়ের মূল্য কি হবে? আমরা তো জানি 243/4। এখন দেখো নিচে ভাগ আকারে থাকবে 9/2। আমরা এটাকে উল্টে দিলে কি হয়ে যাবে? 2/9 হয়ে যাবে। দাদা এটা কিভাবে আসলো তুমি দেখে নাও, সাইডে দেখে নাও বাবু। 243/4, আবার বড় বাই কত? 9/2। তাহলে দেখো কি হচ্ছে, এটা যেহেতু নিচে রয়েছে এটা নিচে চলে আসবে, এবং যেহেতু এটা খুব নিচে রয়েছে সেটি উল্টে উপরে চলে যাবে। অর্থাৎ কি দাঁড়াচ্ছে? 243/4 ইন্টু উপরে 2, নিচে হয়ে গেল 9। এটি আমাদের শর্টকাট করলাম আমরা। 2 দিয়ে 2 দুগুনি 4, ঠিক আছে। 3 দিয়ে কাটছি, 3 থাকলো, তাহলে 3 দিয়ে 3 8 24, 3 1 3। তাহলে উপরে থাকছে 81, নিচে থাকছে আমাদের 6, 6 1 যা 6, তাহলে আমাদের কত আসছে? 21। তাহলে 3 6 18/3/6, এটা আমাদের আসছে। এখন দেখো কাটাকাটি যাচ্ছে, 3 1 3, 3 দুগুনি 6, অর্থাৎ 13.5 টাকা হচ্ছে প্রতি মিটার কাপড়ের মূল্য। কেমন বুঝতে পেরেছি তো? অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো আমাদের এখন চক্রবৃদ্ধি সুদ দিয়েছে, খুবই একটি ক্রিটিক্যাল প্রসেস, ভালো করে মাথায় মনে রাখো। চক্রবৃদ্ধি সুদ কিন্তু অনেক স্টুডেন্টেরই ভুল হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট অনেক স্টুডেন্টেরই ভুল হয়। আমরা চক্রবৃদ্ধি সুদ অনেকভাবে করতে পারি, টোটাল 3 প্রকারভাবে করতে পারি। একটি পারি ট্রি মেথড, একটি পারি নর্মাল স্কোয়ার মেথড, আর একটি ফর্মুলা মেথড।
তো আমি তোমাদেরকে ফর্মুলা মেথডটি শেখাবো না, কেননা আমাদের প্রত্যেকটা অঙ্কের জন্য প্রত্যেকটি যদি ফর্মুলা প্রয়োজন হয় তাহলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, অতগুলো ফর্মুলা আমরা মনে রাখতে পারবো না। তাহলে প্রথমে আমরা দেখছি কি বলেছে, 7500 টাকার 7500 টাকার 2 বছর 4 মাসের সময়কালের জন্য বার্ষিক 12% হারে চক্রবৃদ্ধি সুদ কত টাকা বলেছে। টাইম দেওয়া রয়েছে 2 বছর 4 মাস। প্রথমে আমরা 2 বছরেরটা বের করি, তারপরে 4 মাসেরটা বের করব। তাহলে দেখো, প্রথম বছরে 7500 টাকা অর্থাৎ 7500 টাকার কত বলেছে, প্রথম বছর অর্থাৎ 1 বছর, টাইমটা দেওয়ার দরকার নেই। 12% করে কত টাকা সে পাবে দেখো তো, কাটাকাটি করলাম, গুণ করলাম, 900 টাকা। তাহলে প্রথম বছরে সে 900 টাকা পাবে। আর আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি জানি, এই যে যেইটা মূলধন থাকে এটার উপর যে সুদ হয় তার উপর আরও সুদ হয়। ধরো আমি 1 টাকা রাখলাম, 1 টাকা 2 দিন পর 2 টাকা হইল, সরল সুদে কি করবে, এই 2 টাকার আবার সুদ দেবে। বাট চক্রবৃদ্ধি সুদে কি হবে, আগে তো 1 টাকা ছিল, এখন হয়ে গেল 2 টাকা, অর্থাৎ টোটাল 3 টাকা। এই 3 টাকার উপর আরও কত সুদ হবে, যদি 60 টাকা হয় তাহলে টোটাল কত টাকা হলো, 10 টাকা। তারপরে আবার 10 টাকার উপর কত সুদ হবে, এইভাবে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা বের হয়। তো এইরকমই 7500 টাকার 12% সুদে প্রথম বছরে আমি 900 টাকা পেলাম। তারপরের বছরে কত টাকা খাটবে, 7500 প্লাস 900 টাকা, কত, 8400 টাকা। এখন দেখো 8400 টাকা, এর উপর আবার 12% সুদ, এটা হচ্ছে দ্বিতীয় বছরের সুদ। গুণ করে দাও, গুণ করলে আমাদের আসছে 1008। এখন কি বলতো, এখন কি এইটা আর এই টাকার উপর সুদ পাবো না, এখান থেকে আমাদের প্রথমে ছিল 7500, তারপরে সুদ পেলাম 900, ঠিক আছে, তারপরে আবার সুদ পেলাম 1008 টাকা। এই টোটাল টাকা যত হবে তার উপর আবার সুদ হবে। টোটাল টাকা কত আমাদের, এখানে 8, এখানে 0, এখানে 14, 7 8 8 9, 9408 টাকার উপর এখন সুদ বসবে। তাহলে 9408, তো 12% করে প্রথম বছর ফার্স্ট ইয়ার গেল, এটা হলো সেকেন্ড ইয়ার গেল। এখন 4 মাস সময়ে, 4 মাস সময় কত টাকা পাবে, এত টাকার উপর সুদ হবে। যেহেতু 4 মাস আমাদের তো বছরে কনভার্ট করতে হয়, তাহলে 4/12 কত করে সুদ পাবে, 12% হারে সুদ পাবে, অর্থাৎ 12/100। ঠিক আছে, বোঝাতে পেরেছি। তাহলে টোটাল কত টাকা হলো, প্রথমে 7500 টাকা জমা রাখলাম, তারপরে 900 টাকা সুদ পেলাম, তারপরে আবার 1008 টাকা সুদ পেলাম। তাহলে টোটাল এত টাকা, এই টাকার উপর আরও আমাদের সুদ দিবে, অর্থাৎ 9408। এর উপর কত, 4 মাস সময়, তো আমাদের তো মাসের কোনো কাজই নেই, আমাদের বছরে কনভার্ট করতে হবে, অর্থাৎ 4/12 কত পার্সেন্ট করে, 12/100 করে পাবো সুদ। তাহলে দেখো তো কত টাকা পেলাম, কাটাকাটি করে দিচ্ছি, 12 কাটে যায়, 4 25 100, যদি কাটাকাটি করে দিই, কাটাকাটি করলে আমাদের কি বের হবে, 376 টাকা বের হবে। 376, 375 সামথিং বের হয়। আমি এটাকে কি করলাম, রাউন্ড ফিগারে নিয়ে নিলাম। ঠিক আছে, যেহেতু অ্যান্সারগুলো আমাদের দেখো রাউন্ড ফিগারে দেওয়া রয়েছে, তোমরা বুঝতেই পারছো 5 দিয়ে কোনোদিন 8 আমাদের যায় না। এখানে 5 রয়েছে, এখানে 8 রয়েছে, এটাকে কি করলাম আমরা, পয়েন্টে ছিল 375 সামথিং কত, আমি 376 নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে প্রথম বছরে এত টাকা সুদ পেলো, দ্বিতীয় বছরে এত টাকা সুদ পেলো, তৃতীয় বছরে এত টাকা সুদ পেলো। আমাদের কি চেয়েছে, চক্রবৃদ্ধি সুদ কত পেলো, তার মানে টোটাল সুদটা কত পেলো। যদি বলতো আমাদের সুদে মূল্যে কত হতো, তাহলে এর উপর আবার 376 টাকা সুদ হতো, তাহলে টোটাল টাকা কত হতো, এটা বের হতো। এটা হচ্ছে সুদে মূল্যে, কিন্তু এটা তো আমাদের চাইনি, আমাদের জাস্ট চেয়েছে চক্রবৃদ্ধি সুদ কত। তো যদি 3টা যদি যোগ করে দেই, 8 হয়ে যাচ্ছে আমাদের 14, অর্থাৎ 4 লাস্টে এক জায়গায় রয়েছে, বি নাম্বার, এটাই হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 2284 টাকা চেয়ে কত, 2 বছর 4 মাস পরে পাবে। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে তো একটু জানিয়ে দাও আমাকে কমেন্টে লিখে, দাদা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়, এটাকেই অনেকে বলে ট্রি মেথড, এটাকে অনেকে ট্রি আকারে করে। কীভাবে ট্রি আকারে করে, এটা আমি তোমাদের বেসিকভাবে বোঝালাম, ভালো করে বোঝালাম, কনসেপ্ট ক্লিয়ারভাবে। ট্রি মেথড, 7500, তার উপর সুদ হলো কত, 900 টাকা। তাহলে টোটাল টাকা কত হলো, টোটাল টাকা আমাদের হয়ে গেল 8400, তার উপর সুদ কত হলো, 1008 টাকা। তাহলে তারপরে এই টাকা আর এই টাকা মিলে টোটাল কত টাকা হলো, 9408 টাকা, তার উপর কত সুদ। এটাকে বলে ট্রি মেথড। আমি এটাকেই একটু ডেসক্রিপটিভভাবে বোঝানোর জন্য তোমাদের এত বড় করে করালাম, পরীক্ষায় এত বড় করে করবে না, জাস্ট ক্যালকুলেশনটা মনে রাখবে, কিভাবে করলো স্যার সেভাবেই আমরা করব। ওকে, চলো নেক্সট অঙ্কে।
বলেছে একজন ব্যবসায়ী তার ক্রয় মূল্যের উপর 20% ধার্য করে, ঠিক আছে বুঝলাম, যদি 5% ছাড় দেন তাহলে তার চূড়ান্ত লাভের শতকরা কত? তার মানে একটি ব্যবসায়ী একটি প্রোডাক্ট রয়েছে তার দোকানে, সে প্রোডাক্টটি 100 টাকাতে কিনেছে, এটা হচ্ছে সিপি, এবং রিটেল প্রাইস সে কী করলো, অর্থাৎ ধার্য মূল্য 20% করলো, তার মানে 100 টাকায় কিনে ধার্য মূল্য 20% অর্থাৎ 120 টাকা সে বিক্রি করবে ভাবলো। এখন যখন কাস্টমার আসলো দোকানে কাস্টমার আসলো, কাস্টমারকে বললো ভাই আমি 5% ছাড় দিব, সে 5% ছাড় কার উপর দিবে? এই রিটেল প্রাইসের উপর, যেটা বলেছে, যেটা ধার্য মূল্য বলেছে দাদা 120 টাকা, এটার উপর আমি 5% ছাড় করবো, তাহলে কয় টাকা হচ্ছে? 95/100, 5% যেহেতু ছাড়, তাহলে 100 থেকে 5 মাইনাস করবো। যদি বলতো 5% বেশি নিত তাহলে 105 করতাম, কাটাকাটি করে দিচ্ছি, 0 0 কেটে যায়, 5 দিয়ে 5 একে 5, 5 নং 45, 5 দুগুনি 10, 2 দিয়ে 6 দুগুনি 12, 6 19 কত হয়ে যাচ্ছে আমাদের 6 19 হয়ে যাচ্ছে 114 টাকা। এটা কি বের হলো? এটা আমাদের সেলিং প্রাইস বের হলো, তার মানে সে 114 টাকায় বিক্রয় করলো। এখন বলেছে তার চূড়ান্ত লাভ কত? সে 100 টাকায় কিনেছে, 114 টাকায় বিক্রয় করেছে, আমরা চোখ বন্ধ করে বুঝতে পারছি তার 14% ইনকাম হলো, লাভ হলো, বোঝাতে পেরেছি? অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ওকে, এখন দেখো সাইন থিটা এবং কস থিটার একটি সুন্দর আমাদের অঙ্ক দিয়েছে। এই অঙ্ক ত্রিকোণমিতির একটি অঙ্ক, অনেক স্টুডেন্টই ভয় পায় করতে, বাট দেখো খুবই কম সময়ে এটা আমরা সমাধান করছি। এম এর মান দেওয়া রয়েছে এটা, এন এর মান দেওয়া রয়েছে এটা, তাহলে এম বাই এন কত? তাহলে এম বাই এন কত হবে আমাদের? দেখো তো এম কত, এন বলেছে কস থিটা প্লাস সাইন থিটা, এন এর মান কত? সেক থিটা প্লাস কোসেক থিটা। তাহলে উপরে তো এটাই থাকবে কস থিটা প্লাস সাইন থিটা, আর নিচে এগুলোকে আমরা চেঞ্জ করব। সেক থিটা মানে আমরা কি জানি? সেক থিটা মানে আমরা জানি 1/cos থিটা। ভালো করে দেখো বাবু, সেক থিটা মানে আমরা জানি 1/cos থিটা, আবার কোসেক থিটা মানে কি জানি? 1/sin থিটা। একটু ক্লিয়ার রাখো, ত্রিকোণমিতি আমি এখনও চ্যাপ্টার সুবিদ্যা স্যারের করাইনি, যাই হোক তোমরা এখান থেকে শিখতে পারো। এখন এই দুটো লসাগু করে দিচ্ছি, আমি সাইডে করছি, হ্যাঁ। এই দুটো লসাগু করলে কী বের হবে? এখানে কস থিটা তো বেরাবেই ইন্টু সাইন থিটা, আর উপরে কী বের হবে? উপরে বের হবে সাইন থিটা প্লাস কস থিটা, ঠিক আছে? তাহলে এইটা বের হবে, এই নিচের জায়গায় হবে এই ফর্মুলাটা। এখন দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যদি এটাকে আমরা ঘুরিয়ে লিখি, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের করিয়ে, তাহলে কস থিটা প্লাস সাইন থিটা, লসাগু আমাদের কত বের হলো? লসাগু বের হলো সাইন থিটা প্লাস কস থিটা, এটা কিন্তু আমাদের লসাগু বের হলো বাই কস থিটা সাইন থিটা। দেখো এটা খুব নিচে রয়েছে, এটা ঘুরে ফিরে উপরে উল্টে চলে যাবে, তাহলে উপরে উল্টে চলে গেলে কি হবে? কি বেঁচে থাকবে? কস থিটা প্লাস সাইন থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা, আর নিচে যেটি ছিল হরে সেটি উল্টে উপরে চলে যাবে, তাহলে কি হবে উপরে? কস থিটা, সরি সাইন থিটা হবে প্রথমে, এই যে নিচের এই পার্টটি উপরে উল্টে চলে যাবে, গুণ আকারে হয়ে যাবে আমাদের কস থিটা প্লাস সাইন থিটা। আবার ভুল করলাম, এখানে প্লাস ছিল না, এখন একটা জিনিস দেখো cos থিটা প্লাস সাইন থিটা আর সাইন থিটা প্লাস cos থিটা, দেখো দুইটাই কাটাকাটি করতে পারি, কেননা cos থিটা সাইন থিটা একসাথে দেওয়া রয়েছে, ওই কারণে আমরা দুটাকে এইভাবে কাটাকাটি করে দিতে পারি, বেঁচে থাকবে cos থিটা এবং সাইন থিটা। দেখো সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। একটু ঘুরিয়ে লিখলাম জাস্ট, ঠিক আছে? বুঝতে পেরেছি আশা করি, ক্লিয়ার হয়েছে। অনেক স্টুডেন্টই মেবি ক্লিয়ার হয়নি, কেননা আমি ত্রিকোণমিতির অঙ্ক এখন অবধি করাইনি তোমাদেরকে। যাই হোক, এখান থেকে একটু শিখে নাও কষ্ট করে। আমি ত্রিকোণমিতির পার্ট কয়েকদিনের মধ্যেই আনবো, কেননা এখন তোমরা বুঝতেই পারছো রেলের এক্সামের জন্য প্রচণ্ড সমস্ত স্টুডেন্টই রেলের কোর্স করছে, আমার কাছেও অন্যান্য টিচারদের কাছেও। এই কারণে আমার সুযোগটা হয়ে ওঠেনি সুবিধা স্যারের এটা কমপ্লিট করানো ত্রিকোণমিতি। যাই হোক, ইতিমধ্যে আমি দিয়ে দেবো ভিডিও, তোমরা দেখে নিও। নেক্সট অঙ্ক কি বলেছে?
একটি ত্রিভুজের একটি কোণ 55 ডিগ্রি এবং অন্য দুটি কোণের অনুপাত 9:16 থাকলে কোণগুলির মান নির্ণয় করো। একটি ব্রেনকে চালু রাখার একটি কোশ্চেন। যাদের ব্রেন চালু তারা বুঝে গেছে অলরেডি, আর যারা ব্রেন চালু নেই হয়তো বা অনেকে মনে করবে স্যার আমাদের ব্রেন চালু নেই বলছে। কেন বলছি? কারণ তোমাদের প্র্যাকটিস নেই বাবু। তোমাদের যতক্ষণ না প্র্যাকটিস থাকবে ততক্ষণ তোমাদের ব্রেন চালু নাই রয়েছে, ঠিক আছে? এই কারণে প্র্যাকটিস করো। দেখো ভালো করে বোঝো, আমরা কি জানি একটি ত্রিভুজের 3টি কোণের মান 180 ডিগ্রি, ঠিক আছে? তার মধ্যে একটি কোণ অলরেডি বলে দিয়েছে আমাদের 55 ডিগ্রি। বোঝাতে পেরেছি কি? একটি ত্রিভুজের 3টি কোণের মান আমাদের হয়ে যায় 180 ডিগ্রি, আর একটি কোণ আমাদের 55 ডিগ্রি দেওয়া রয়েছে। তাহলে বাকি দুটো কোণের মান কত? 125 ডিগ্রি। বাচ্চারাও বুঝবে। এখন কোণ দুটি বলেছে 9:16, আর এটা দুটা কোণেরই যোগফল। তাহলে 9:16কে সেই আগের অঙ্কর মতোই আমরা ভেঙে লিখলাম 9x এবং 16x। তাদের যোগফল কত? 9x এবং 16x দুইটা কোণের যোগফল আমাদের হয়ে গেল 25x, আর দুটা কোণেরই যোগফল দেওয়া রয়েছে 125, বা বের করলাম আমরা 125 ডিগ্রি। তার মানে x এর মান কত বের হলো? x এর মান বের হলো 5। কোণগুলির মান জানতে চেয়েছে 9x, তাহলে 9 × 5 হয়ে গেল প্রথমটি 45, এবং 16 × 5 হয়ে গেল আমাদের 80। তাহলে একটি কোণ 45, একটি কোণ 80, এবং একটি কোণ তো দেওয়া রয়েছে 55 ডিগ্রি। আমাদের তো বাকি দুটো কোণের মান জানতে চেয়েছে, অর্থাৎ 45 এবং 80 ডিগ্রি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। দেখো আর একটা ইন্টারেস্টিং অঙ্ক আমি চলে এলাম, এটাও মুখে মুখে করা যায়, জাস্ট কনসেপ্টটি ক্লিয়ার রাখতে হবে। বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার যোগফল 9, সংখ্যা দুটির সাথে 27 যোগ করা হলে সংখ্যাগুলি অদল বদল হয়ে যায়। সংখ্যাগুলি নির্বাচন করুন। সংখ্যাটি নির্বাচন করুন, সংখ্যাগুলি নয়, সংখ্যাটি। তার মানে দুটো অঙ্ক রয়েছে এক্স এবং ওয়াই, দুটো অঙ্ক রয়েছে এখানে যেমন অ্যান্সারে দেওয়া রয়েছে এই অঙ্কগুলি, তাদের যোগফল 9 হবে। প্রথমে আমরা এটা মিলিয়ে দেখি। দেখো তো 7 আর 2 9, 4 আর 5 9, 8 আর 1 9, 6 7 8 9। দেখো প্রথম অপশন মিলছে। কি বলেছে? সংখ্যাটির সাথে 27 যদি যোগ করি তাহলে সংখ্যাটি অদল বদল হয়ে যায়। তার মানে দেখো যদি আমি 27-এর সাথে যদি আবার 27 যোগ করি তাহলে কি সংখ্যাগুলি অদল বদল হচ্ছে? 7 7 14, 54 আসছে না, সংখ্যাগুলো অদল বদল হচ্ছে না। 45 সাথে যদি আমি সংখ্যাগুলি 27 যোগ করি তাহলে কি এটা অদল বদল হচ্ছে? না, এটা অদল বদল হচ্ছে না। বাট একটি জিনিস ভালো করে দেখো, আমরা যদি 36 এর সাথে যদি 27 যোগ করি তাহলে আমাদের কি বের হচ্ছে? 63 বের হচ্ছে। দেখো সংখ্যাগুলো অদল বদল হচ্ছে। প্রথমে 3 রয়েছে, তারপরে 6। দেখো সংখ্যাগুলি অদল বদল হয়ে কি হলো? প্রথমে হলো 6, পরে হলো 3। বুঝতে পারলে তো? সংখ্যাগুলো জাস্ট তার সাইড চেঞ্জ করে নিল, ডান দিক থেকে বাঁ দিকে, বাঁ দিক থেকে ডান দিকে চেঞ্জ হলো। তার মানে এই 36 এমন একটি সংখ্যা যার সাথে 27 যোগ করলে সংখ্যাটি অদল বদল হয়ে যায়, এবং এটি হয়ে গেল আমাদের অ্যান্সার। এটিকে আমরা এভাবেও করতে পারি, 10x + y, এভাবেও করতে পারি, ঠিক আছে? এই দুটি সংখ্যার যোগফল 9, হ্যাঁ, তারপরে আবার এর সাথে 27 যোগ করতে হবে। আমরা কিন্তু এভাবেও করতে পারি, কিন্তু এভাবে করতে আমাদের একটু সময় প্রয়োজন হবে। তো আমি চাইছি তোমরা এই প্রসেসেই করো, যেভাবে আমি করলাম অপশন এলিমিনেট করে করে, তো এইভাবে করার চেষ্টা করো। এগুলো তো ওইভাবে যোগ খাতায় কলমে করতে হয় না, এটা মুখে মুখেই করা যায়। তাহলে বুঝেছ? চলো বলেছে নিচের সিরিজে অনবস্থিত পদটি খুঁজুন। কি কি দেওয়া রয়েছে? 13, 14, 18, 27, অনবস্থিত চিহ্ন, কোশ্চেন মার্ক, 68, 104। তাহলে এটা একটু জিআই এর কোশ্চেন, যাই হোক ভুল করে এখানে চলে এসেছে, যাই হোক সলভ করে দিচ্ছি। তাহলে দুটো সংখ্যার মধ্যে যখনই আমাদের এই সিরিজ জানতে চাইবে তখনই দুটো সংখ্যার মধ্যে অন্তর্গত বের করব। এখানে অন্তর্গত 1, এখানে অন্তর্গত 4, এখানে অন্তর্গত 9, এখানে তো জানি না, এখানেও জানি না। ডিফারেন্সগুলো 68 থেকে 104 এর ডিফারেন্স আমাদের হয়ে গেল 36, এর ডিফারেন্স হয়ে গেল 36, বাট এই ডিফারেন্সগুলো আমরা জানি না। দেখো এখন এই সংখ্যাগুলি কি দেখি কি কিছু চেনা চেনা লাগছে তোমাদের? দেখো তো ভালো করে,
এই সংখ্যাগুলি অবশ্যই চেনা চেনা লাগছে, কেননা এগুলো সমস্ত সংখ্যার যোগফল, স্কোয়ার ফল, সরি। এটা 1-এর স্কোয়ার, এটি হচ্ছে 2-এর স্কোয়ার 4, এটি হচ্ছে 3-এর স্কোয়ার। তাহলে 4-এর স্কোয়ার কত? 4-এর স্কোয়ার আমাদের হয়ে যাবে, অর্থাৎ এইটুকু গ্যাপের মাঝখানে হয়ে যাবে 16, আর এই গ্যাপ হয়ে যাবে আমাদের 25। দেখো 27 + 16 কত হয়ে যাচ্ছে? 27 + 16 হয়ে যাচ্ছে আমাদের 43। এখন দেখো 43-র সাথে যদি 25 যোগ করো তাহলে আমাদের কিন্তু 68 বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এই যে শূন্য স্থানটিতে কত হবে? আমাদের 43 হবে। আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি বড় বড় করে, এখানে চাপা চাকার জন্য বুঝতে পারছো না হয়তো বা। 14, 18, 27, (68, 104), ডিফারেন্স 1, ডিফারেন্স 4, ডিফারেন্স 9, ডিফারেন্স জানি না, এই ডিফারেন্সও জানি না, এই ডিফারেন্স জানি, কত? 36। তাহলে আমরা কি শিখলাম? এটা 1-এর স্কোয়ার, এটা 2-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার। যেহেতু সিরিজ অনুযায়ী চলছে, এটা অবভিয়াসলি 4-এর স্কোয়ার হওয়া লাগে, এটা অবভিয়াসলি 5-এর স্কোয়ার হওয়া লাগে, তো এটা তো 6-এর স্কোয়ারই বুঝতে পারছি। তাহলে 4-এর স্কোয়ার কত? 16, 5-এর স্কোয়ার 25। তাহলে এমন একটি সংখ্যা বের করো 27-এর সাথে যোগ করলে সেটি বের হচ্ছে, এবং সেই সংখ্যাটির সাথে যদি 25 যোগ করি সেটি আবার 68 বের হচ্ছে, অর্থাৎ সংখ্যাটি হয়ে যাচ্ছে 43। এখন মিলিয়ে দেখো, 27-এর সাথে 16 যোগ করলে 43, 43-এর সাথে 25 যোগ করলে 68, অর্থাৎ সেই অনুপস্থিত সংখ্যাটি হয়ে গেল আমাদের 43। বি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, সময় কার্য থেকে অঙ্ক দিয়েছে। দেখো কোন এক্সাম বোর্ড কীরকম হয় জানি না, বাট রেলওয়ে সবসময় একটা জিনিস মাথায় ভালো করে রাখে, তারা কি করে? প্রত্যেকটি চ্যাপ্টার থেকে অন্ততপক্ষে একটা করে কোশ্চেন দেবার চেষ্টা করে। দেখো এতক্ষণে আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অঙ্ক করলাম। এখন সময় কার্য, কিছুক্ষণ আগে সময়ের দূরত্ব, শতকরা, লাভ ক্ষতি, গড়, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ওরা এক একটা কোশ্চেন দেবে। এই কারণে আমাদের মনে করা উচিত নয় যে ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে না। আমাদের সমস্ত চ্যাপ্টার ভালো করে প্র্যাকটিস করতে হবে, যাতে কোনো কিছুই যাতে আমরা বাদ না দিতে পারি। ঠিক আছে, বলেছে XYZ একটি কাজ সম্পূর্ণ করতে 18 দিন সময় নেয়। তাহলে আমি লিখে নিচ্ছি, X + Y + Z, 3 জনে কাজ করছে, তাদের 18 দিন সময় লাগছে। X যদি একা কাজ করে তাহলে তার 36 দিন সময় লাগে। ঠিক আছে রে ভাই। তারপরে Y যদি একাই কাজ করে তাহলে তার 60 দিন সময় লাগে। তাহলে Z একা কত দিনে কাজটি করবে? তোমরা জানো কিভাবে করতে হয়। এই 3টি সংখ্যার লসাগু বের করতে হয়। 3টি সংখ্যার লসাগু আমাদের বেরিয়ে গেল 180। দেন এখন এফিসিয়েন্সি বের করব, অর্থাৎ কাজের দক্ষতা। 18 দিয়ে জাস্ট ভাগ করে দাও 180-কে, তাহলে 10। তাহলে XYZ একদিনে 10 ইউনিট কাজ করে, X একদিনে কত? 5 ইউনিট কাজ করে, আর Y একদিনে 3 ইউনিট করে কাজ করে। আমাদের বলে যে Z কত ইউনিট কাজ করে। দেখো তারা সবাই মিলে 10 ইউনিট কাজ করছে এবং XY মিলে 8 ইউনিট কাজ করছে। তাহলে আমি অবভিয়াসলি বুঝতে পারছি সবাই মিলে যদি 10 ইউনিট কাজ করে, X এবং Y মিলে যদি 8 ইউনিট কাজ করে, তাহলে অবভিয়াসলি বাকি কাজটা Z করবে, অর্থাৎ 2 ইউনিট কাজ Z করবে। তাহলে 2 ইউনিট কাজ করে Z। টোটাল কাজ কত? 180 ইউনিট। তাহলে 180 ইউনিট করতে জেডের কত সময় লাগবে? 90 দিন সময় লাগবে। খুবই একটি সিম্পল অঙ্ক, সকলেই তোমরা পারো, তাও আমি আবার শিখিয়ে দিচ্ছি যারা প্রথম দেখছো ভিডিওটি তাদের জন্য। ওকে, তাহলে বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আশা করি ভিডিওটি ভালো লাগছে তোমাদেরকে। চলো এখন একটি সরল অঙ্ক দিয়েছে আমাদেরকে, করে নিচ্ছি। 9/13 ভাগ 18/26 ভাগ 90/52। এই অঙ্কগুলোতে অনেক স্টুডেন্ট ভুল করে। তো কোন কোন জায়গায় স্টুডেন্ট ভুল করে এবং কেন ভুল করে, কিভাবে ভুল করে এবং এই ভুল শুধরানোর কিভাবে শুধরাতে পারবো সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। ভালো করে মনোযোগ সহকারে দেখো, স্কিপ করিও না ভিডিওটা। অনেক কিছুই অসুবিধা হতে পারে তোমাদেরকে ইন ফিউচার জানার। হ্যাঁ, তুলে নিচ্ছি। 9/13 ভাগ 18/26 ভাগ 90/52। আমরা একটা অঙ্ক করেছিলাম x ভাগ 1/x এবং 1/y। ধরো এটা আমাদের সংখ্যা রয়েছে সাপোজ। তাহলে কি হবে? 1/x এবং ভাগটাকে কি করব আমরা? গুণ লিখে দেবো, উল্টে দেবো। ভাগটাকে গুণ লিখে এই সংখ্যাটিকে জাস্ট উল্টে দেবো। এইভাবেই কিন্তু এই প্রসেসে কিন্তু এই অঙ্কটা আমরা করব।
তাহলে কি হলো 1/x যদি ভাগ চিহ্ন থাকে সেটিকে আমরা চেঞ্জ করে গুণ লিখব এবং এই যে সংখ্যাটি থাকবে সংখ্যাটির হরটি হয়ে যাবে লব এবং লবটি হয়ে যাবে হর, যেখানে এটা হলো। নেক্সট করছি আমরা 9/13, এই ভাগ রয়েছে গুণ চিহ্ন, গুণ চিহ্ন হলে কি হয়ে যাবে, জাস্ট উল্টে যাবে, আমাদের মানটি উল্টে যাবে। তাহলে কত হয়ে যাবে 26/18 ভাগ 90/52। এই দেখো আমি যে এইটা লিখলাম এই জায়গাটিতে 100% স্টুডেন্ট ভুল করে। যখন আমরা এই ভাগ চিহ্নটাকে উল্টে দেব অথবা মাল্টিপ্লাই চিহ্নতে কনভার্ট করব, এই দুইটা সংখ্যাই কিন্তু আমার উল্টে যাবে ভাই। আমাদের কেবল একটা সংখ্যা উল্টাবে না, আমাদের দুটো সংখ্যাই উল্টাবে। এখানে কি করলাম আমরা, জাস্ট দ্বিতীয় ফ্র্যাকশনটিকে উল্টালাম, বাট আমাদের এখানে কি হবে, দুটো সংখ্যাকেই উল্টাতে হবে। তাহলে কি দাঁড়াবে আমাদের, দাঁড়াবে গুণ 52/90। বোঝাতে পেরেছি আশা করি, বুঝেছো কি? তার মানে এটাকে আমি কনভার্ট করলাম প্লাস এটাকেও আমি কনভার্ট করলাম, একবারে কি লিখলাম, জাস্ট উল্টে জাস্ট লিখে দিলাম। এখন কাটাকাটি করে দিচ্ছি, 13 দুগুণে 26, 9 দিয়ে 10, 2 দিয়ে 9 দুগুণে 18, আর কত কত যাচ্ছে, 2 দিয়ে 5 দুগুণে 10, 2 দিয়ে 26, আর কি যাচ্ছে, যাচ্ছে না। তাহলে উপরে হয়ে গেল আমাদের 26 আর নিচে হয়ে গেল কত, 5 নং 45, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, পরের অঙ্ক কি বলেছে, একটি কারখানায় জানুয়ারি মাসে 18,000, আমি লিখে নিচ্ছি, জানুয়ারি মাসে কত, 18,58,509টি গ্যাসের উৎপন্ন হয়েছে। ফেব্রুয়ারি মাসে আরও 7,623টি অধিক গ্যাসের তৈরি হয়েছে। তাহলে ফেব্রুয়ারি মাসে কি জানুয়ারি মাসে এত তৈরি হয়েছে, এর সাথে প্লাস আরও কত 7,623টি গ্যাসের তৈরি হয়েছে। অর্থাৎ আমি যদি এই দুটোকে যোগ করে দিই, যোগ করলে আমাদের আসছে 18 লাখ, এই যে 58, 8-এর সাথে 7 যোগ হয়ে গেল, তাহলে আমাদের হয়ে গেল 66, 132। আবার মার্চ মাসে কি বলেছে, ফেব্রুয়ারি মাসের তুলনায়, কোশ্চেনটি ভালো করে পড়ো, ফেব্রুয়ারি মাসের তুলনায়, এখান দিয়ে পড়ি, বিদ্যুতের স্বল্প সরবরাহের কারণে ফেব্রুয়ারি মাসে মার্চ মাসের থেকে এতটি কম উৎপন্ন হয়েছে। অর্থাৎ এতটি যে উৎপন্ন হয়েছে মার্চ মাসে এর থেকে আরও কম, কত, 25,800 এতটি কম উৎপন্ন হয়েছে। জাস্ট এটার থেকে আমরা এটা মাইনাস করে দেব, মাইনাস করলে আমাদের আসবে 18,40,294টা। ঠিক আছে, তাহলে জানুয়ারি মাসে বের হলো আমাদের কোনটা, জানুয়ারি মাসে এতটুকু, ফেব্রুয়ারি মাসে এতটুকু এবং মার্চ মাসে এতটুকু করলাম। দেন বলেছে মোট ক্যাসেট কত উৎপন্ন হয়েছে, জাস্ট 3টি সংখ্যা জাস্ট যোগ করে দাও, এটা যোগ এটা যোগ এইটা। তাহলে 9 আর 2 11, 11 4 15, অর্থাৎ লাস্টে আমাদের 5 থাকতেই হবে। দেখো 5 দুটোতে রয়েছে, এই দুটোকে এলিমিনেট করে দিলাম। তারপরে কি হয়ে যাচ্ছে, 9 আর 1 হয়ে গেল 10 আর 3 13, 13 3 থাকবে, তার মানে এখানে 3 থাকবে আমাদের। ঠিক আছে, দেখো এখন 35 কোথায় আছে শেষে, 35 একটা অপশনে রয়েছে, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট আনসার। আমাদের পুরোপুরি যোগও করতে লাগলো না, তোমরা চাইলে যোগ করে বসাতে পারো, দেখবা একই অ্যান্সারই আমাদের বের হবে। ওকে, মেবি ক্লিয়ার। 25, সঞ্জয় এবং জ্যাকব একটি নির্দিষ্ট দূরত্ব থেকে, এটা টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে দুটো অঙ্ক দিয়েছে এই টোটাল এই সিরিজটাতে। তারা দুজনের বিপরীত, যখনই আমরা বিপরীত দেখলাম তাহলে স্পিড কত হয়ে যাবে, স্পিড আমাদের যোগ হয়ে যাবে 7 + 5, যদি একই দিকে থাকতো তাহলে মাইনাস হয়ে যেত, যেহেতু বলেছে বিপরীত দিকে, অর্থাৎ তাদের টোটাল স্পিড হয়ে গেল, রিলেটিভ স্পিড হয়ে গেল 12। রিলেটিভ স্পিড কত, এত মিটার পার সেকেন্ড রয়েছে। আমাদের এখন বলেছে তারা 42 মিনিট পর কতটুকু দূরত্ব যাবে, অর্থাৎ আমাদের ডিস্টেন্স জানতে চেয়েছে। ডিস্টেন্সের ফর্মুলা জানি কি, স্পিড ইন্টু টাইম, কত বলেছে 42। দেখো এখানে আমাদের মিনিট বলেছে, মিনিটটিকে তো আমাদের সেকেন্ডে কনভার্ট করতে হবে ভাই, যেহেতু মিটার পার সেকেন্ড, আর সেকেন্ডে কনভার্ট করার জন্য 60 দিয়ে গুণ। ঠিক আছে, বুঝতে পারছো তো?
ওকে, হয়ে গেল। এখন আমি গুণ করে নিয়েছি, শূন্য তো শূন্য বসবে, 2 দুগুনি এখানে হয়ে গেল 4, এখানে হয়ে গেল 2, অর্থাৎ আমাদের দাঁড়াবে 30,240 মিটার। এত মিটার তারা দূরত্ব অতিক্রম করলো। বাট দেখো অ্যান্সারে আমাদের কি বলেছে, অ্যান্সারে আমাদের কিমি দিমি দেওয়া রয়েছে, অর্থাৎ এটাকে কিমিতে কনভার্ট করব। তো কিমিতে কনভার্ট করার জন্য আমরা জানি 1000 দিয়ে ভাগ করে দিতে হয় জাস্ট। তাহলে কত হয়ে যাচ্ছে, 3 ঘর আগে দশমিক, অর্থাৎ এখানে, অর্থাৎ 30.240 কিমি। এই বাদিকে শূন্যটাকে কেটে দিলাম, অর্থাৎ 30.24 কিমি, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এখন দেখো আব্দুলের কথা বলেছে। আব্দুল কি করলো, 26 নম্বর কোশ্চেন, আমরা শেষের দিকে চলে এসেছি এতগুলো অঙ্ক করতে করতে। বলেছে আব্দুল 42 লিটার ওষুধ তৈরি করে একটি 280 মিটার বোতলে ভরে। বুঝতে পারছো, 280 লিটার বোতলে ভরে সে ওষুধ তৈরি করছে, তার টোটাল কতগুলি ওষুধের প্রয়োজন হবে ভাগ করব, বুঝতেই পারছি। তাহলে যেটা টোটাল কোয়ান্টিটি কত আমাদের, 42 লিটার। কত করে ভরবো, এক একটিতে 280 করে ভরবো। দেখো এটা 280 রয়েছে মিলিলিটার, এটা রয়েছে লিটার, লিটারটাকে মিলিলিটার করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা কি জানি, 1 লিটার ইকুয়াল টু 1000 মিলিলিটার। তাহলে 42 লিটার কত মিলিলিটার, 42,000 মিলিলিটার। ঠিক আছে, একটা শূন্য কেটে গেল। যদি কাটাকাটি করে দেই, আমি বাচ্চাভাবে কাটাকাটি করাচ্ছি, তোমাদেরকে শেখাচ্ছি, ভালো করে দেখো। 2 দিয়ে যদি কেটে দেই তাহলে 14, 2 যদি কেটে দেই তাহলে আমাদের হবে 2100। 7 দিয়ে যদি কেটে দিই, 7 দুগুনি 14, 7 দিয়ে যদি করি তাহলে এখানে আমাদের 300। আবার 2 দিয়ে যদি কেটে দিই তাহলে আমাদের হয়ে গেল 150, অর্থাৎ তার 150টি বোতলের প্রয়োজন হবে। তো অনেক স্টুডেন্টই বলবে স্যার এত বাচ্চার মতো করে এভাবে কাটাকাটি কেন করালে। তোমরা বিশ্বাস করবে না, আমাদের প্র্যাকটিস না থাকলে যেটা হয়, অনেক স্টুডেন্টই আমাকে কমেন্টে লিখে জানায় স্যার কাটাকাটিটা কীভাবে করলেন একটু আমাকে দেখিয়ে দিন ভালো করে। তাদেরকে যে খারাপ আমি সেটা বলছি না, কিন্তু কি বলছি, তাদের প্র্যাকটিস নেই ভাই। তারা প্র্যাকটিস ঠিকঠাক করছে না, বাড়িতে সময় ঠিকঠাক দিতে পারছে না, অনেকেই অনেক কাজে যুক্ত হয়ে থাকে। আমরা কলেজ পাস করে, হাই সেকেন্ডারি পাস করে বিভিন্নই কাজে যুক্ত হয়ে যাই, যাই হোক প্র্যাকটিসটা কম হয়। তাদের জন্য কিন্তু আমি এটা ভালো করে কাটাকাটি করে দেখালাম, যাতে তাদের অসুবিধা না হয়। ঠিক, অর্থাৎ তার 150টি বোতলের প্রয়োজন হবে, অর্থাৎ বি নাম্বার অ্যান্সার হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। 27 নম্বর অঙ্ক কি বলেছে, 6 জন কাঠমিস্ত্রি 16 দিনে 96টি জানলা তৈরি করে। যদি 8 জন কাঠমিস্ত্রি 4 দিন কাজ করে তাহলে তারা কতগুলো জানালা তৈরি করতে পারবেন। এটা আমরা কি পড়েছি, সময় কার্যের প্রথম দিকের অঙ্ক, অর্থাৎ ফর্মুলা দিয়ে M1 T1 D1 বাই W1 সমান সমান একই জিনিস M2 T2 D2 বাই W2। অনেক স্টুডেন্ট বলবে স্যার এটা কী লিখলেন, বলছি M মানে কি, মানুষ, জনসংখ্যা, ম্যান পাওয়ার। প্রথমে কত বলেছে, 6 জন মিস্ত্রি, 6 জন কাঠমিস্ত্রি। টাইম তো দেওয়া নেই কয় ঘন্টা করে, তো টাইমের দরকার নেই, কাটিয়ে দিচ্ছি আমি টাইমে। এটা হচ্ছে মেন ফর্মুলা। হ্যাঁ, ডে কত দিনে করে, 16 দিনে করে, 16 দিনে তারা কাজটি করে। 96টি জানলা, অর্থাৎ ওয়ার্ক কতটি করে, 96টি সমান সমান। তাহলে বলেছে কোশ্চেনে 8 জন কাঠমিস্ত্রি কত দিনে, 4 দিনে কতগুলি কাজ করতে পারবে। জাস্ট কাটাকাটি করে দাও, কোনোই নেই। 4 দিয়ে 4 4 16, 4 দিয়ে 4 দুগুনি 8, 2 দিয়ে 3 দুগুনি 6, 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, 3 দিয়ে ভাগ করলে 3 তিরিকা 9, 3 দুগুনি 6, অর্থাৎ 32। তার মানে এখন যদি বর্গগুণ করে দেই তাহলে কোশ্চেন মার্ক ইজুগাল টু 32। তাহলে তারা 32টি কি জানলা তৈরি করতে পারবে। সি নাম্বার হয়ে গেল রাইট অ্যান্সার। সরল করো, খুবই সুন্দর একটি সরল দিয়েছে আমাদেরকে, আমরা এখানেই করছি। দেখো 6 আর প্রথমে জানি আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, 6 আর 3 বিয়োগ করলে 3। তারপরে কি রয়েছে, এটা রয়েছে, তো এটা চলে গেল, কেটে চলে গেল। তাহলে 3 5 15, 15 আর 2 কত হয়ে গেল, 17। এটারও কাজ কমপ্লিট। এখন 26 থেকে 17 বের করলে 9, তাহলে এই টোটালটুকুর কাজ আমাদের কমপ্লিট। এখন 12 থেকে 9 বিয়োগ করলে 3, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আমরা কিন্তু এগুলো অঙ্ক মুখে মুখে করি, এবং যারা মুখে মুখে করতে এখনও অবধি শেখুনি তারা বাড়িতে দুর্দান্তভাবে প্র্যাকটিস করো, কঠিনতার সাথে প্র্যাকটিস করো, একটু জেদ নিয়ে প্র্যাকটিস করো, দেখো তোমার ক্লিয়ার হয়ে যাবে এই পরীক্ষাটি। ঠিক আছে, প্র্যাকটিস করলেই কিন্তু এগুলো তোমরা করতে পারবে। ওকে, চলো নেক্সট অঙ্কে। 29, পরপর 2টি সংখ্যার লসাগু হচ্ছে 144, তাহলে সংখ্যাগুলো কি কি। ভালো কোশ্চেন।
পরপর দুটি সংখ্যার লসাগু। যখন এরকম লসাগুর কথা বলবে তখনই জাস্ট কি করবে, শেষ ডিজিটগুলোকে গুণ করে দেবে। এখানে কি আসছে 6, এখানে আছে 8, 6টা 48, অর্থাৎ 8 আসছে লাস্টে, হচ্ছে না। এখানে 4 আছে, 4 দুগুনি এখানেও হয়ে যাচ্ছে 8, তাহলে এটাও হচ্ছে না। আমাদের কি বলেছে 144 হতে হবে রে ভাই, লাস্টে 4 থাকতেই হবে। এখন এখানে করছি 4 6 24, অর্থাৎ লাস্টে 4 আসছে। আবার এটা করে দেখছি 8 0 0 লাস্টে 8 আসছে, এটা তো হবেই না। তার মানে 14 এবং 16 এর লসাগু 144। দাদা কিভাবে বের করলাম আমাকে বুঝিয়ে দাও, আমি বুঝি না। তাহলে যখনই এভাবে এলিমিনেট প্রসেস শেষ হয়ে গেল, তোমার মনে সন্দেহ হলো স্যার এটাই কি হবে, কোনো করার নেই, জাস্ট লসাগু করে দেখো। 2 দিয়ে 7 দুগুনি 14, 8 দুগুনি 16, 8 দুগুনি 16, 16 আর সাথে 144, অর্থাৎ সি নাম্বারই হয়ে গেল রাইট অ্যান্সার। 30 নাম্বার দেখো, এটা হচ্ছে আমাদের সিরিজের শেষ অঙ্ক। এই সিরিজটা তোমরা দেখলাই 3 এপ্রিল 2016 ফার্স্ট শিফটের প্রথম শিফটেরই পরীক্ষা, ঠিক আছে। এই পরীক্ষার আমি কোশ্চেনপত্র তুলে ধরলাম এবং এটি হচ্ছে শেষতম অঙ্ক। আশা করি ভিডিওটি দেখে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। তো দেখো শেষ অঙ্কটি করে দিচ্ছি। বার্ষিক 8% হারে 5000 টাকার উপর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য বের করুন। অনেক স্টুডেন্ট কী করবে, প্রথমে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করবে, তারপরে সিম্পল ইন্টারেস্ট বের করবে ফর্মুলা দিয়ে, তারপরে মাইনাস করে দেবে। তো আমি বলছি দরকার নেই ভাই, অত কিছু কেন করব আমি। তুমি যদি এটা মনে রাখতে পারো, প্রিন্সিপাল ইন্টু R/100 ইন্টু টাইম, এটাই আমার ফর্মুলা। ফর্মুলাটি খুব কঠিন, খুব কি আহামরি ফর্মুলা না। এই কারণে বলছি তোমরা কি করো, এটা খাতায় তুলে নাও অথবা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। এই ফর্মুলাটা দিয়ে কিন্তু আমরা অনেক অঙ্কই মুখে মুখেই করতে পারি, ঠিক আছে। যখনই আমাদের সুদের পার্থক্য জানতে চাইবে, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, তখন জাস্ট এই ফর্মুলাটা বসিয়ে দাও, নিমেষেই অ্যান্সার। পি মানে হচ্ছে প্রিন্সিপাল, আর মানে রেট অফ ইন্টারেস্ট, টি মানে টাইম। তাহলে প্রিন্সিপাল কত রয়েছে, 5000 টাকা রয়েছে। রেট অফ ইন্টারেস্ট কত রয়েছে, 8% করে, অর্থাৎ 8/100। টাইম কত রয়েছে, 2 বছর। তাহলে 5000 ইন্টু 8/100 ইন্টু 8/100। আমি ইসে করলাম না, স্কোয়ার করলাম না, ঠিক আছে। 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 50 দুগুনি হয়ে গেল 100, 2 দিয়ে 4 দুগুনি 8, 4 8 32। তাহলে তাদের কি চক্রবৃদ্ধি এবং সুদ এবং সরল সুদের পার্থক্য কত, 32 টাকা, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আজকে আমি এই সিরিজ সমাপ্ত করে দিলাম। 30টি অঙ্ক ছিল। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে দাও এবং কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে। এছাড়াও যারা ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই প্রোনাইস ম্যাথ হাব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও। এবং তোমাদের কাছে একটি আমি রিকোয়েস্ট রাখলাম, এই ভিডিওটি ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও অনেক কিছু শিখতে পারে কম এফোর্টের মাধ্যমে, যেটা আমি ফ্রি অফ কস্ট তোমাদের ক্লাস দিচ্ছি। যেটা অন্যান্য জায়গায় তোমরা কোর্স কিনে তোমাদের এগুলো শেখাবে, কোর্স কিনে তোমাদের প্রিভিয়াস ইয়ার সলভ করাবে, কোনো প্রয়োজন নেই। আমি ফ্রি অফ কস্টে তোমাদেরকে করাচ্ছি এবং সাবস্ক্রাইবটাও পুরোপুরি ফ্রি। তোমরা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এটুকুই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।